করা লাগছে আর কি ওভারঅল ভাই। আপনি হ্যাং হয়ে গেছেন, মানে আপনার নেট রেজাল্ট স্লো। তো অনেকটা মানে ওভারঅল সবকিছু ম্যানেজ করা ইটস কোয়াইট টাফ, মানে অনেক টাফ হয়ে যায় আর কি। আপনি তো ম্যারিড স্টুডেন্ট। তো ভাই জি ভাই, ম্যারিড স্টুডেন্ট, কি বল? হ্যাঁ বিবাহিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট, হ্যাঁ। এক্স্যাক্টলি। নাজমুল মুন ভাই, আপনার ভাই সম্পর্কে বলেন একটু, আমরা শুনি। মানুষ জানুক আপনি আপনি কে এবং আপনার কথা শুনুক। আপনার তো শুধু ফেসবুকে আপনি ভালো ভাই ব্র্যান্ডিং করেন। ভাই কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আসলে হচ্ছে ভাই একটু ব্র্যান্ডিং নিজের মনে হয় যে কথা আছে না যে নিজের টুল মাঝে মাঝে নিজে পিটাইতে হয়, হুম বুঝছেন? হুম তো ছোট একটা কথা বলি, আমি মূলত হচ্ছে সবে থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করি মোটামুটি 2022 সালে শুরু করেছিলাম। 22 সালের আগে আর কি, 2021 সালে মনে হয় সম্ভবত শুরু করেছিলাম আর কি, সঠিক মনে নাই। তবে ওই যে বললাম না যে হচ্ছে ব্র্যান্ডিং করি আর কি, এটা থেকে হয়তো বা ওই যে বাংলাদেশি বাংলাদেশি মার্কেটে কিন্তু এখনো শপিফাই খুব একটা ডিমান্ডটা কিন্তু এখনো নাই, মানে বাংলাদেশ মার্কেটে কিন্তু এখনো এতটাও পপুলার না। কিন্তু একটু ব্র্যান্ডিং করি বলে মোটামুটি হচ্ছে বাংলাদেশি 6টা ব্র্যান্ডের হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মোটামুটি এটা কিন্তু হচ্ছে আমার ব্র্যান্ডিং থেকে আসছে। পাশাপাশি হচ্ছে একটা আবুধাবি বেসড একটা এজেন্সিতে আছি শপিফাই এক্সপার্ট হিসেবে, এটা হচ্ছে অন সাইট ঢাকাতে, এটা হচ্ছে ই কমার্সাইজড এবং মোটামুটি হচ্ছে বিদেশিও আপনার হচ্ছে ইউএসএ একটা ব্র্যান্ডের সাথে হচ্ছে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি মোটামুটি 4 মাস হবে আর কি। তো এই মোটামুটি হচ্ছে কাজ করা হয় আপনার ওই যে ডালিম ভাইয়ের মতো কিছুটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে থিম কাস্টমাইজেশনও করা হয়, ম্যাক্সিমাম টাইম হচ্ছে থিম কাস্টমাইজেশনই করি। আর এই তো ভাই। ওকে, হৃদয় ভাই আপনার সম্পর্কে বলেন। মানে আমার স্ক্রিনে যাদেরকে যেভাবে দেখাচ্ছে আমি ওইভাবে জিজ্ঞেস করছি। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। হৃদয় আহমেদ, আমি কাজ করছি শরীফ ভাই কাস্টম কোডিং নিয়ে আর কি। হুম হুম তো মোটামুটি শরীফ ভাই কাস্টম কোডিং বলতে আসলে যে থিম কাস্টমাইজেশন অপারেটরের মধ্যে আমি মূলত কাস্টম সেকশন, তারপরে ধরেন এক্সট্রা কোনো ফিচার ওইগুলাতে মানে ক্লায়েন্টের থিমে আমি ইমপ্লিমেন্ট করে দিই আর কি। তো এখানে কাজ করা হয় আমার বেসিক্যালি র লিকুইড, তারপরে ধরেন জাভাস্ক্রিপ্ট, মূলত বেশি কাজ করা হয়। তো এখানে শরীফের যেই ফাংশনালিটি নিয়ে কাজ করে সেটার মধ্যে মূলত এজাক্স নিয়ে কাজ করা হয়, এজাক্স এর কাজ করা হয় বেশি। তারপরে সেকশন রেন্ডারিং এপিআই ওই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় আর কি। তো আমি এমনিতে আসলে কোনো মার্কেট প্লেসে কাজ টাজ করতেছি না আপাতত। আমি এমনিতে প্রজেক্ট বেসিস কাজ করি কিছু, কিছু প্রাইভেট আছে, তো ওদের সাথে আমার পার্মানেন্টলি কাজ করা হচ্ছে আর কি থিম ডেভেলপমেন্টের উপরে। ভাই ব্রাদাররা কি মার্কেট তো প্লেসে কাজ নামায় নাকি কোন একটা কোম্পানির সাথে হ্যাঁ, কানেক্টেড? ইয়েস, আমার যারা পরিচিত আছে ওরা মূলত এই ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে। তো আমি ওইরকম ভাবে এখনো ইয়া করি না আর কি, মার্কেট প্লেস গুলোতে এখনো দাঁড়াতে পারিনি। তো এইগুলো এইভাবে কাজ করতেছি আর কি। তো আর আমি এমনিতে মূলত কন্টেন্ট মেক করে থাকি ইউটিউব, তারপরে কিছু অর্গানিক মার্কেটিং করে থাকি, লিঙ্কডইন থেকে কিছু ক্লায়েন্ট জেনারেট হয়। তারপরে ধরেন আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে কিছু ক্লায়েন্ট পেয়ে থাকি। ওই সোর্সিং থেকে আমি কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট পেয়েছি আর কি। তো ওদের সাথে কাজ করা হয়েছে অনেকদিন। তো এখনো মোটামুটি কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, ওদের সাথে আমার কাজ করা হচ্ছে আর কি। আর এমনিতে মানে লোকাল ক্লায়েন্টদেরও কাজ করা হয় আর কি। মূলত এইভাবে চলতেছে আর কি শরীফাই ডেভেলপমেন্টের। এই তো ভাই আমার সম্পর্কে বেশি কিছু নাই আর কি। এ পর্যন্ত কতগুলো প্রজেক্ট করেছেন? জি ভাই, কতগুলো আমি প্রজেক্ট তো করেছেন? প্রায় প্রায় 30-35 মতো আমি মোটামুটি থিম ডেভেলপমেন্টের কাজ করেছি। সবগুলো থিম ডেভেলপমেন্ট? যদি থিম ডেভেলপমেন্ট করে থাকেন জি এর জি, আমি আগে কি? হবি আছে পিলার এবং আদার্স যে জিনিসগুলো এই জিনিসগুলোতে নিয়ে কাজ করে না, আমি একদম মানে র লিকুইড আর কি একদম। হুম, গ্রেট। আচ্ছা, আমরা আরও তো কথা বলবো। তো ডালিম ভাই আপনার সম্পর্কে জি বলেন। জি, আমি ডালিম ভাই সম্পর্কে তেমন কিছু জানি না। হৃদয়ের সাথে মেসেঞ্জারে অনেক কথা হয়েছিল, আর ডালিম ভাই ওনাকে ফেসবুকে তেমন দেখি না আমি অবশ্য। হ্যাঁ জি বলেন। আপনার মিউট করা ভাই, মিউট করা, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আসসালাম। আমি হচ্ছে আলাম ইসলাম ডালিম, আর আমি নারায়ণগঞ্জে থাকি, কাজ করি শপিফাই নিয়ে। আর আমার হচ্ছে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়েছে 2018 সাল থেকে, আর শপিফাই নিয়ে কাজ করতেছি 2019 থেকে, এবং এখন পর্যন্ত শপিফাই নিয়ে আছি। শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে শুরু করা হয়েছে, এবং মিক্সিং কাজগুলাই মূলত আমি করছি। প্রথমে ফাইবার দিয়ে স্টার্ট করছি যেটা বললাম, বাট আমার আমি ফাইবারে ছিলাম লেভেল 2 সেলার। ওইটাতে মোটামুটি 150-এর উপরে আমি অর্ডার কমপ্লিট করছিলাম, বাট আমার অ্যাকাউন্টটা হচ্ছে কিছু ভায়োলেশনের কারণে 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সাসপেন্ড হয়ে যায়। দেন আমি আপওয়ার্কে জয়েন করলাম। আপওয়ার্ক হচ্ছে 2023-এর মে মাসে জয়েন করছিলাম। তো তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ফাইবারের চাইতে অনেক বেশি পরিমাণে রেসপন্স পাইছি এখানে।
মোটামুটি আমার যেহেতু আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে জব করছি, অনেক ধরনের কাজ আমার করা হয়েছে। তো সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যখন আপওয়ার্কে ঢুকছি এবং জবগুলোতে পিক করলাম, তো এখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট পাইছি এবং রাইট নাও আমার কাছে প্রায় অ্যারাউন্ড 15টার মতো ক্লায়েন্ট আছে। যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে আছি, শুধু মানে সব ধরনের কাজ করি না, বাট স্পেশালি এই মুহূর্তে প্রোডাক্ট লিস্টিং পার্টটাতে আমি ফোকাস করতেছি এবং আমার সবগুলো ক্লায়েন্ট হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করায়, পাশাপাশি আমাকে দিয়ে ফেসবুক ক্যাম্পেইন লঞ্চ করায়, পিন্টারেস্ট ক্যাম্পেইন লঞ্চ করায় এবং ক্রিয়েটিভ ও ডিজাইন করায়। সো মিক্সিং হয়ে গেছে, কিন্তু ওভারঅল সবাই হচ্ছে মোটামুটি লং টার্ম ক্লায়েন্ট। কেউ আমার সাথে কাজ করতেছে 1.5 বছর, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 1 মাস, কেউ গত সপ্তাহে জয়েন হয়েছে, এইভাবে। এবং কন্টিনিউয়াসলি যেহেতু ড্রপ শিপিং ইন্ডাস্ট্রিতে আছি, এই বিজনেসগুলোতে সবাই লং লাস্টিং করতে পারে না। যারা করে তারা কন্টিনিউ করে আমাদের সাথে, যাদের বিজনেস ভালো যায় না তারা 1 সপ্তাহ পরে বন্ধ করে দেয়, বা কেউ বলে আমরা লং টার্ম তোমাকে হায়ার করব, দেখা যায় 2 সপ্তাহ কাজ করার পর ওদের বিভিন্ন ইস্যুর কারণে বিজনেস ক্লোজ হয়ে যায়, যার কারণে কন্টিনিউয়াসলি নতুন নতুন ক্লায়েন্ট নিতে হয়। আলটিমেটলি দেখা যায় যে 4-5 বছরের একটা টার্গেট থাকে, এরকম একটা গোল ক্লায়েন্ট পাবো যার সাথে 4-5 বছর কাজ করবো। পাঁচ বছর ধরে কাজ করতেছে একটা ক্লায়েন্টের সাথে, এখন তা আবার আমার আপওয়ার্কে। কাছে না এই হ্যাঁ, এখন যেহেতু বললাম যে ওরা ই-কমার্স বিজনেসের সাথে যেহেতু আছে, ড্রপ শিপিং ইন্ডাস্ট্রি, তো মোটামুটি লং টার্ম অনেক ক্লায়েন্ট আছে। আমার এখন একটা ক্লায়েন্ট আছে যার সাথে আমার 1.5 বছর হয়েছে, বাট এই ক্লায়েন্ট ইন্ডাস্ট্রিতে আছে 6 বছর ধরে। তো ও বলছে যে তুমি আমার সাথে থাকো, দেখো কি হয়। তো ওরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে মোটামুটি সব ধরনের প্রবলেম গুলো সলভ করার পরে, কারণ বিভিন্ন রকমের ইস্যু আছে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, গুগল জিএমসি ডিসেবল হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়, বাট ওরা সবগুলা চ্যালেঞ্জ মোকাবিলা করে কন্টিনিউ করে যাচ্ছে আর কি। না এই মার্কেট ধরনের প্লেসে client এখন আমি পাই নাই, বাট যেহেতু 1.5 বছর হয়েছে, হোপফুলি ওদের সাথে হয়তো 4-5 বছরের টার্গেট হবে। আচ্ছা, বাট এরকম দেখা গেল 5টা ক্লায়েন্ট যদি আমরা পাই যে এরকম থাকবে, তাইলে লাইফে আর কিছু লাগে না। আচ্ছা, আমরা নাইম ভাইয়ের সাথে নাইম ভাইয়ের পরিচয়টা দিক, এরপরে আমরা ডিসকাশন করব। জি নাইম ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। আমি নাইম আরাফাত। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। আমি শফিফাই নিয়ে কাজ করতেছি 2023 থেকে। শফিফাই আমি আগে মার্নেস্টারে ছিলাম 2022 সালে। তো শফিফাই আসা শুরু হয়েছে একটা বড় ভাইয়ের মাধ্যমে। উনি মূলত ওয়ার্ডপ্রেস স্পিড নিয়ে ভালোই কাজ করে মার্কেট প্লেসে। তো উনি আমাকে বলতো যে তুমি শফিফাই স্পিডটা শিখে ফেলো, যেহেতু জাভাস্ক্রিপ্টটা ভালো হয়। তো সেই হিসাবে আমি শফিফাইটা মূলত আসা, শফিফাই স্পিড দিয়ে শেখা শফিফাইটা। তো এখনো পর্যন্ত 2023 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 300 প্লাস, হিসাব করলে আরো মেবি 350-400 প্লাসও হইতে পারে স্প্রে প্রসেসিং করছিলাম। আর কাস্টম কোডিং এর কিছু কাজ করছিলাম, প্রজেক্ট 4টা-5টা মতো। দেন 3 কাজ প্রসেসিং প্রায় 20 প্লাস মতো হবে সাইট। এবং জার্মানি একটা এজেন্সিতে প্রজেক্ট বেসিস, তারপর ডেনমার্কের একটা এজেন্সি আছে, দেন আর একটা ইন্ডিয়ান 3জন ব্রাদার আছে যে মানে ওরা কাজ দেয় আর কি স্পিডে। দেন পাকিস্তানি 4-5জন ভাই ব্রাদার আছে, ওরা মানে ফাইবারে ভালোই কাজ করে, ওদের স্পিড প্রসেসিং গুলো করে থাকি মেইনলি। ভয় লাগে না এতটুকু ইন্ডিয়ান ওই না, পাকিস্তানি? ইন্ডিয়ান আমার কাছে যতগুলো করছিল সবগুলো ভালো করছিল। এই পাকিস্তানি 2জন পেমেন্ট দিয়ে মানে কাজ করে নেওয়ার পরে ব্লক দিয়ে পেমেন্ট দেয় না আর কি। দেন নেদারল্যান্ডস এর একজন ছিল, রেগুলার কাজ করতাম, মাঝখানে কি হয়েছিল জানি না, ব্লক দিয়ে পেমেন্ট না দিয়ে চলে গেছিল। মার্কেট প্লেসের বাইরে নাকি মার্কেট প্লেসের ভিতরে? মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসে ফাইবারও হয়েছিল যে কোলাবোরেশন অ্যাক্সেস নেওয়ার পরে একজন জার্মানি ক্লায়েন্ট ছিল আর একজন নেদারল্যান্ডস ছিল। কাজ করে নেওয়ার পরে অর্ডার দিবে বলছিল, দেন কাজ করে নেওয়ার পরে ব্লক দিয়ে চলে কমন গেছিল কমন ফাইবারে। এগুলো হয়, শুধু ওই ইন্ডিয়া বা পাকিস্তান না, যে কোনো দেশের মানুষ, খারাপ মানুষ সব জায়গায় আছে। আবার দেখবেন এই যে ইউকের যদি কথা বলি, ইউকের ক্লায়েন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান, কারণ ইউকেতে তো বাইরের দেশের মানুষ বেশি, সো ওরাই কিন্তু ক্লায়েন্ট। আমি ইউকের এরকম একটা ক্লায়েন্ট পেয়েছি, শ্রীলঙ্কান, ওরাই ওখানে এজেন্সি খুলে কাজ আউটসোর্সিং করে। নাইম ভাই, আপনি স্পিড অপটিমাইজেশনে কাজ করেন। আমার কোশ্চেন হচ্ছে যে স্পিড অপটিমাইজেশনে করেন কি, মানে কি কি দিকে ফোকাস রাখেন এবং কি কি করলে এটা স্পিড আপ হয়? এক্সপ্লোরেশন মেইনলি ফোকাস থাকা হচ্ছে যেগুলো অ্যাপস আনইনস্টল করে আমরা ম্যাক্সিমাম একটা স্টোর ক্রিয়েট করার সময় মানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে থাকি। তো ইনস্টল করার পর যেগুলো লাগে না সেগুলো আনইনস্টল করে দিই। তো যেগুলো আনইনস্টল করার পরে হচ্ছে কিছু করতে হচ্ছে কি টিমের মধ্যে হচ্ছে পোস্ট করা থাকে, তো যেগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করে রিমুভ করতে হয়। দেন হচ্ছে আপনার ইউটিউব ভিডিও আছে কিনা, জিফ ইমেজ আছে কিনা সেগুলো চেক করা লাগে। তারপর হচ্ছে ভিডিও সাইজ,
যদি বেশি থাকে সেগুলো কম্প্রেস করা লাগে। তারপর ইমেজের একটা সাইজের ব্যাপার-স্যাপার আছে, হাইট উইডথ। দেন হচ্ছে ইমেজ কম্প্রেসরেরও ব্যাপার-স্যাপার আছে। যেটা হচ্ছে জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে থাকলে সেটাকে ওয়েবপি ফরম্যাটে নিয়ে আসি, এবং সাইজের যদি কোনো ইস্যু হয় হাইট উইডথে, তো সেগুলোকে ঠিকভাবে করি। দেন হচ্ছে সিএসএস এবং জেএস এগুলো মিনিফাই করে থাকি। দেন হচ্ছে কি কিছু যেগুলো লিঙ্ক আপ করা থাকে সেগুলোকে হচ্ছে কিছু ফ্রি লোড করে দিই। আর হচ্ছে ইমেজের কিছু লেজি লোড করা হয়, এট্রিবিউট ইউজ করা হয় যেগুলোতে প্রবলেম দেখা যায়, যেগুলো মানে সলভ না হলে তখন ইউজ করা হয়। মূলত এগুলাই। ওটা তো আর হচ্ছে অল্টার অল্টার টেক্সটে কোনো কাজ করেন? অটোটেক্সের না, অটোটেক্সের কাজ করা হয় না, যেটা একটা লেজি লোড ইউজ করা হয়। একটা লেজি এট্রিবিউট আছে, লোডিং লেজি, এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ কাজ হ্যাঁ করা হ্যাঁ, হয়। মানে একটা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, এগুলো লোডিং লেজি, হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, এটা কিন্তু তো এটা ইমেজ অপটিমাইজ করার জন্য আপনি কি ওখানে লিকুইড কোড ইউজ করেন সবগুলো ইমেজে ধরে ধরে? না, ম্যানুয়ালি ম্যানুয়ালি করে থাকি ওয়েবসাইটের মাধ্যমে, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমেই কম্প্রেস করে থাকি। জেপিজি ফরম্যাটে থাকলে মেইনলি হচ্ছে আমরা ওয়েবপি ফরম্যাটে নিয়ে আসি। ওটা কিভাবে করেন? আচ্ছা, আর এটা আপনার মনে হয় ব্যক্তিগত সার্ভিস। সো এখানে গুগল সার্চলে ভাগ রিচার্জ কোর্স নামে একটা সাইট আছে, সেখান থেকে করা হয়। মানুষের সবার কিন্তু কিছু সিক্রেট থাকে যে আমি আমার আমার এটা স্টাইল বা আমার এটা একটা পার্সোনাল জিনিস, আমি এইভাবে করি, এটা আমার সিক্রেট, এই জন্য আমি সার্ভিসটা দিতে পারি, অন্য কেউ দিতে পারে না। মানে এরকম কিছু আছে আপনার ভিতরে যে না, এরকম কিছু নাই, হয়তো থাকলেও থাকতে পারে, বাট আমি যেগুলো আমি নিজে করি সেগুলো বলে ফেলি। বাট কেউ যদি বলে যে হাতে কলমে শিখে দিতে, তখন বলি যে ভাই আমি হাতে কলমে শিখে দিতে পারবো না। এটা আর রিসার্চের কি বিষয়, বলে এগুলো দিই। অনেক রিসার্চের বিষয়। হুম। আমি আবার ডালিম ভাইয়ের কাছে যাব। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করছেন ওইখানে, কি মানে শপিফাইয়ের পাশাপাশি আপনি আরও অনেক কাজ করতেছেন, ক্যাম্পেইন রিলেটেড কাজগুলো করেন, মানে কাজগুলো কি খুব চ্যালেঞ্জিং মনে হয়? বা আপনি নিজেকে ইন্ট্রোডিউস কীভাবে করান? মানে প্রথম যে কাজ পাইছিলেন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সার্ভিস। আমরা মাঝে মাঝে ভাবি যে ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডটাকে আমরা খুব মানে ওইভাবে দেখি, এবং আমি এরকম মানে ওরকম শুনি আর কি। তো আবার এই যে আমাদের বাংলাদেশের কালচারে দেখেন, যদি আমরা কাউকে শুনি যে আচ্ছা ও গার্মেন্টসে জব করে, গার্মেন্টস মানেই হচ্ছে সে নাকি লেবার, আমরা কিন্তু এরকম ভাবি, কিন্তু গার্মেন্টসে জানে না যে গার্মেন্টস কত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং স্যালারি আপনার ধারণার বাইরে, কত লাখ টাকা স্যালারি পাইতে পারে মানুষ। সো ওইটা আমরা জানিই না। তো আমরা এইভাবে অনেক সময় এরকম মনে করি, ডেভেলপার শব্দটা একটা রেসপেক্ট করি আমরা, না ডেভেলপার না জানি কত কিছু। আবার কাস্টমাইজার, যে ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডিজাইনার, আমরা কিন্তু খুব গুরুত্ব দেই না। আমরা ভাবি যে আচ্ছা ও তো ডিজাইনার, কিন্তু এটা জানে না যে ডিজাইন ছাড়া ডেভেলপমেন্ট ইম্পসিবল। ডিজাইনটাই আগে, ডিজাইন ছাড়া কিন্তু আপনি যতই ফাংশন দেন না কেন, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হবে না বা ইউজার এঙ্গেজ করবে না। সো আমরা ওইভাবে মনে করি, এটা আমাদের ভিতরের একটা অ্যাক্টিভিটি। তো ডালিম ভাই, আপনার এই জায়গাটায় আপনি প্রথম যে কাজ পাইছিলেন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ওইখানে আসলে নিজেকে ইন্ট্রোডিউস কীভাবে করাইছেন বা কোন ধরনের সার্ভিস দিয়েছিলেন? আচ্ছা, আমার হচ্ছে যেহেতু বলছি যে আমি শুরুতে 2018-তে যখন ফাইবার ওপেন করছি, তখন হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ নিয়ে শুরু করছিলাম, অ্যামাজন অ্যাপে প্রোডাক্ট রিসার্চ। মোটামুটি অনেকগুলো কাজ ডেলিভারি দেওয়া হয়েছে, অ্যারাউন্ড $900 মতো শুধুমাত্র রিসার্চের কাজ করে ইনকাম করছিলাম 2018-র দিকে। দেন হচ্ছে আমি শপিফাইয়ের কাজ নিয়ে একটা জব করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটা হচ্ছে বাংলাদেশে এক ভাইয়ের কাছেই, ভাইয়ের সাথে, উনি মূলত নেদারল্যান্ডের একটা কোম্পানিতে ছিল। ওইটা থেকে হচ্ছে আমার স্টার্টিং হয়। দেন ওইখান থেকে আমি ফাইবারের গিগটা হচ্ছে চেঞ্জ করে পরবর্তীতে ওইখান থেকে হচ্ছে আপলোড, অর্ডার ফুলফিলমেন্ট, মোটামুটি কাস্টমার সাপোর্ট, এই ধরনের কাজগুলা ওইখান থেকে প্র্যাকটিক্যালি করার পর একটা এক্সপিরিয়েন্স হইলো। দেন হচ্ছে ফাইবার গিগটা আমি এডিট করে, সরি গিগ তো আগে ওইটা ডিলিট করেছিলাম, নতুন করে শপিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা দিছিলাম আই থিঙ্ক 2020-এর শেষের দিকে সম্ভবত। তারপরে হচ্ছে গিগটা দেওয়ার 15 দিনের ভিতরে 3টে অর্ডার আসে, $300 করে, $900। ওগুলা সবাই আমাকে হায়ার করছে মূলত স্টোর ম্যানেজমেন্টের জন্য, যেহেতু ফাইবার ডিরেক্ট অর্ডার প্লেস করছে, দেন মেসেজ দিছে, তারপর আমাকে এক্সপ্লেইন করছে যে এভাবে করতে হবে। তো আমি যে ওইখানে দিয়ে রাখছিলাম হচ্ছে আমি প্রতিদিন 1.5 ঘন্টা কাজ করবো, প্রোডাক্ট আপলোড করবো, রিসার্চ করবো, ক্যাম্পেইন লঞ্চ করে দিব। দেন ওটার জন্য আমাকে হায়ার করছে। তো ওদের জন্য কাজগুলো শুরু করলাম, বাট প্রবলেম হচ্ছে কারোর জন্যই প্রফিট করে দিতে পারি নাই। যেহেতু আমি নতুন, আমি জাস্ট ক্যাম্পেইন লঞ্চ করতে পারতাম, বাট স্কেলিং এর যে বিষয়টা, ওইটা পারতাম না। এখন ওইটার কারণ এখন তো আমি ক্লায়েন্টকে বলতে পারতেছি না যে আমি তো স্কেলিং পারি না, এখন ডলার স্পেন্ড করতেছি বাট সেল আসতেছে না। তো মোটামুটি 1 মাস কাজ করার পরে অর্ডারগুলো সব ক্যান্সেল হয়ে গেছে, আমি কিন্তু আর ওইখান থেকে 1 টাকাও পাই নাই, ক্যান্সেল হয়ে গেছে। তো যার কারণে গিগটা ডাউন হলো। এখন
ওই গিগের ভিতরে কিছু রিভিউ ছিল আগের, ওইটা আর এডিট করার কারণে কিন্তু ওইটা মানে আবার নতুন করে ইটে আসছে, অর্ডার আসছে। তো 3টা অর্ডার টানা ক্যান্সেল করলাম। এরপরে লাকিলি মানে অর্ডারগুলো যখন ক্যান্সেল করি, ওইটা ক্যান্সেল করার আগে আরো 4-5টা অর্ডার আসছিল, ওগুলা ছোট ছোট অর্ডার, পাইপলাইনে ছিল আর কি। $10 এরকম। ওইগুলা ডেলিভারি করার পরে আবার গিগটা আপ হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি ওই $300 যে অর্ডারটা ওইটা আনা বাদ দিলাম, জাস্ট ওইখানে স্পেসিফিক্যালি কিছু করে দিলাম যে জাস্ট টেস্ট ক্যাম্পেইন লঞ্চ করব আর হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করব, রিসার্চ করব, বাট কোনো স্কেলিং করব না, কোনো সেলস গ্যারান্টি নাই, কিছু নাই। এই জিনিসগুলো একটু মেনশন করে দিলাম। তারপর হচ্ছে মোটামুটি মিনি অর্ডার থেকে শুরু করে বড়সড় অর্ডার পাইলাম। ওইখান থেকে ম্যাক্সিমাম কাজ ছিল প্রোডাক্ট আপলোডের, ছিল রিসার্চ, ছিল স্টোর কাস্টমাইজেশন ছিল। তো মিক্সিং কাজ করলাম মোটামুটি $5 থেকে শুরু করে $150, $200, $300 কাজ করলাম। এইভাবেই ফাইবারে চলছে। আর এখানে যেহেতু বললাম যে চ্যালেঞ্জ শুধু ওইটাই, যেটা আমি যেটাতে পারতাম না ওইটা থেকে আমি বের হয়ে আসছি। এবং আমি যখনই দেখি যে এই কাজটা আমার পছন্দ হইতেছে না, আমি ওইটা করা বাদ দিয়ে দিই। যেমন এই মুহূর্তে আমি অনলি প্রোডাক্ট লিস্টিং এ ফোকাস করতেছি, টেস্টিং ক্যাম্পেইন লঞ্চিং এ ফোকাস করতেছি, সেটা ফেসবুক, পিন্টারেস্ট দুইটাতেই। আর সিম্পল ক্রিয়েটিভ ডিজাইন করতেছি, গ্রাফিক ডিজাইনার ওইটা না, এর জন্য আমি ক্যানভা দিয়ে গ্রাফিক্স গুলো ডিজাইন করতেছি, দেন ক্যাম্পেইন লঞ্চ করতেছি। আর যেহেতু বললাম প্রোডাক্ট লিস্টিং খুবই ইজি একটা কাজ, বাট লং টার্মে এটাকে নিয়ে কাজ করা খুবই চ্যালেঞ্জিং। এটা খুবই ইজি কাজ, অনেকেই ভাবে প্রোডাক্ট আপলোড আর কি, এটা তো ইজিলি করা যায়, বাট এখানে লং টার্ম ক্লায়েন্ট গুলা পাওয়াটা একটু হার্ড। তো আপনি যেটা একটু আগে নাইম ভাইকে প্রশ্ন করলেন যে কিছু সিক্রেট আছে কিনা, আমার সিক্রেট আমি জানি। আমার সিক্রেট হচ্ছে আমার আপওয়ার্কে জবে কিভাবে অ্যাপ্লাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমার ইন্টারভিউ যাওয়া লাগে, ওই ইন্টারভিউতে যাওয়ার পরে নিজেকে প্রেজেন্ট করা বা ওইভাবে এক্সপ্লেনেশনে যাওয়া, যেন ক্লায়েন্ট আমার কথা শুনলেই বুঝে যায় আমি এক্সপিরিয়েন্স এবং আমি এই কাজগুলো অলরেডি করছি। তাহলে আমার আর লাইফ কোনো প্রুফ দেখাই হয় না, জাস্ট কথা বলার পরে হায়ার করে নেয়। তো মোটামুটি এতটুকু কনফিডেন্স আছে যে আপওয়ার্কে আমি যতগুলো বিট করি, যদি 10টা ক্লায়েন্ট আমার জব পোস্টটা দেখে, 10টাই আমাকে নক দিবে। দেন ইন্টারভিউতে যাওয়ার পরে হয়তো বা কিছু রিজেকশন খাইছি, হয়তো বা কমিউনিকেশনের জন্য, বা আমার চাইতে আরো বেস্ট কাউকে পাইছে, এইভাবে। আর ওটা হবে। এমনিতে শপিফাই প্রোডাক্ট লিস্টিং এর কাজগুলো অনেক ভালো, মজার, কখনো বোর লাগে না যে কাজটা করতে করতে ঘুমাই গেলাম। খুব এনজয়ের সাথে কাজ করছি। এবং পাশাপাশি এই মুহূর্তে আমার ছোটখাটো একটা এজেন্সি আছে, কোনো এজেন্সির কোনো নাম নাই, জাস্ট ছোটখাটো একটা টিম ম্যানেজ করছি। 8জন মেম্বার আছে এখানে। আমার অফিসিয়ালি এই যে পাশের রুমে মোটামুটি 3জন কাজ করে পার্মানেন্ট, আর 5জন হচ্ছে ভার্চুয়ালি বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে। আর যেহেতু প্রোডাক্ট লিস্টিং প্রচুর সময় দিতে হয়, একজন মানুষের পক্ষে 10-15টা ক্লায়েন্ট ম্যানেজ করা পসিবল না। তো যার সুবাদে আর কি স্ক্রিনটা বড় হচ্ছে, হোপফুলি নিয়ার ফিউচার বড় ধরনের এজেন্সি করব আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কোশ্চেন করছে অঙ্গন, হ্যাঁ। আপনি কি দেখছেন ওনার কোশ্চেন? কমেন্ট করেছে ডান দিকে। আমি হ্যাঁ হ্যাঁ, আপনি ডান দিকে দেখবেন অঙ্গন কোশ্চেন। কমেন্ট টালিমবার কাছে প্রশ্ন, প্রোডাক্ট লিস্টিং বলতে কি জাস্ট প্রোডাক্ট আপলোড এমন কিছু, অনলি প্রোডাক্ট লিস্টিং করে কি সার্ভিস দেওয়া সম্ভব? মানে আমি জানতে চাচ্ছি লিস্টিং এর ডিটেইলস টপ টু বটম। আচ্ছা, কি কি করে আর কি লিস্টিং ক্লায়েন্টের কাজে কি কি করতে হয়? আর আপনি আরেকটা জিনিস বলেছিলেন স্কেলিং। হ্যাঁ, আমি প্রশ্নটা বলছি স্কেলিং আমার প্রশ্ন আছে, প্রোডাক্ট লিস্ট আমার প্রশ্নটা আপনার জন্য সুবিধা হবে আর কি, তাইলে একসাথে অ্যান্সার দিতে পারবেন। আপনি যে স্কেলিং এর কাজটাকে অ্যাভয়েড করছিলেন, ওইটা আসলে ক্লায়েন্ট মানে প্রোডাক্ট লিস্টিং এর পরে স্কেলিং কিভাবে করবে, মানে ওইটা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হলো কেন? দুইটা অ্যানসারই একসাথে দিয়েন। হ্যাঁ, দুইটা অ্যানসার একসাথে দিয়েন। আমি হচ্ছে জি, প্রথম আপনার কোশ্চেনটা অ্যানসারটা দিই। প্রোডাক্ট লিস্টে ফেসবুকে যখন ডলার স্পেন্ড করতাম আমার একটু ভয় লাগতো, মানে ক্লায়েন্টও ডলার নিতেছে, এখন আমি ক্লায়েন্টের ডলার স্পেন্ড করতেছি, বাট আমার কথা হচ্ছে আমি তো সেল পাচ্ছি না, এখান থেকে ডলার দিতেছে। আমি $300 স্পেন্ড করছি, আমি সেল পাইছি মাত্র $245, আমি অলরেডি লসে আছি। এইরকম কিছু ডলার, মোটামুটি $400-500 স্পেন্ড করার পর আমার মনে হয় যে আর স্পেন্ড করবো না, স্টপ করে দিই, ব্যাপারটা যেরকম। আচ্ছা, স্কেলিং বলতে এখানে আপনি বোঝাচ্ছেন যে কি বুস্টিং? আমি যেটা বুঝি না, আমি যেটা মনে করি যে এখানে আপনার সেল, যে প্রোডাক্টগুলো ভালো সেল হয় ওগুলারে বাজেট বাড়ায় দিয়ে কন্টিনিউয়াসলি প্রতিদিন বাজেট বাড়াইতে হবে এবং দেখতে হবে এর পারফরম্যান্স ভালো কিনা। ওভারঅল আমার এক্সপেকটেশন ফিল আপ হইলে আমি এটারে কন্টিনিউ রাখবো, আদারওয়াইজ আমি এটা স্টপ করে দিব। সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, বাট ওই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে যে আমি নিজেই কনফিউজ হয়ে যেতাম, এটা আমার করা উচিত কি উচিত, আমি কাকে জিজ্ঞেস করবো? যেহেতু আমি হচ্ছে প্রাইভেট কাজ করতে করতে জিনিসগুলো শেখা, ওইরকম ভাবে কিন্তু আমার এই কাজগুলোর জন্য আমার নিজের কোনো মেন্টর ছিল না যাকে আমি জিজ্ঞেস করতে পারি যে আমি এই জায়গাটাতে প্রবলেমটা পড়ছি বা এই জায়গাটাতে আমি আটকে গেছি, আমাকে একটু হেল্প করে। আমার যতটুকু রিসার্চ করা লাগছে আমি ইউটিউব থেকে, গুগল থেকে রিসার্চ করে নিছি। এবং যখন শুরু করছি তখন চ্যাট জিপিটি ছিল না, বাট রাইট নাও চ্যাট জিপিটি এমন ভাবে হেল্প করে ভাই বলার ভাই,
আমি কাকে প্রশ্ন করবো? প্রশ্ন আটকায় গেলেই তো ChatGPT এখন জিজ্ঞাসা করতেছে এই মুহূর্তে। হুম। গুগল বা ইউটিউব থেকে ওদের চাইতেও বেশি খুব জাস্ট মিনিটের ভিতরে আমি অ্যান্সার বের করে ফেলতে পারতেছি মোটামুটি অল টাইপের প্রবলেমের জন্য, যেগুলোতে আমি পড়ি। বাট এখন আর ওই রকম প্রবলেম পড়ি না, সলভ করা হয়ে গেছে, যাচ্ছে। সলভ হয়ে তো গেছে। হ্যাঁ। চ্যালেঞ্জিং বিশেষ করে আমাদের নিজের যে আপনি তো ক্লায়েন্টের কাছে আমি করি, ক্লায়েন্টের এরাও তো মনে করেন প্রফিট ভালো জেনারেট প্রফিট করছেন না, আসতেছে। ডিমান্ড তো হবেই। ডিরেক্টলি আপনি ক্লায়েন্টের প্রফিট হ্যাঁ নিয়ে আসতেছেন, ডিমান্ড তো হবেই। এইটাই। আচ্ছা, এবার আসেন। সেকেন্ডের হ্যাঁ, কোশ্চেন সেকেন্ড আনসার দিই। কোশ্চেন আনসার দেন। হ্যাঁ, যে প্রোডাক্ট লিস্টিং বলতে কি প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট আপলোড একই জিনিস। ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং আর ই-কমার্স প্রোডাক্ট আপলোড ওইটা দুই কয়েক জায়গায় কয়েক ভাবে বোঝায়, বাট এগুলার মেইন আনসারটা একই জিনিস। ওয়েবসাইটের ভিতরে মূলত প্রোডাক্টগুলো আপলোড করা। তো আমাদের ফাইবারে কিন্তু শপিফাই প্রোডাক্ট আপলোড নিয়েও গিগ আছে, আবার শপিফাই প্রোডাক্ট লিস্টিং নিয়েও গিগ আছে। দুইটা জিনিসই মেইন হচ্ছে আপনাকে লিস্ট দিয়ে দেওয়া হবে, বা কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে হয়তো লিস্টিং রেডি প্রোডাক্ট রিসার্চ করে লিস্টিং করা, বাট এই ধরনের খুবই কম। মেইনলি ম্যাক্সিমাম ক্লায়েন্ট লিস্ট দিয়ে দিবে, আপনি তার ওয়েবসাইটে আপলোড করবেন, সেটা যেই সেক্টরই হোক না কেন, ও কমার্স হোক, উইক্স হোক বা শপিফাই হোক, যেটাই হোক। লিস্টিং জাস্ট লিস্টিং, আপলোড লিস্টিং বা লিস্টিং আপলোড সবই সেম। আর অনলি প্রোডাক্ট লিস্টিং করে সার্ভিস দেওয়া সম্ভব। জি, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, দুই জায়গাতে আপনি শুধুমাত্র প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোড এই দুইটা কিওয়ার্ডের উপর ফোকাস করেও আপনি শপিফাই প্রোডাক্ট আপলোডের সার্ভিসটা দিতে পারবেন। আর আমি জানতে চাচ্ছিলাম লিস্টিং এর ডিটেইলস টপ টু বটম। লিস্টিং এর ডিটেইলস টপ টু বটম ভাই আপনি আসলে কাজ করতে করতে শিখবেন। লিস্টিং কত ধরনের, আপলোডিং কত ধরনের হয়, প্রত্যেকটা ক্লায়েন্ট একভাবেই কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করাবে না। বিভিন্ন মানুষের স্ট্রাকচারগুলো বিভিন্ন রকমের, কোয়ালিটি অফ ডেসক্রিপশন কিন্তু এক এক রকমের হয়। কেউ ছোট ছোট ডেসক্রিপশন দিতে পছন্দ করে, কেউ বড় ডেসক্রিপশন দিতে পছন্দ করে, কেউ ইমেজ বা অ্যানিমেটেড গিফ দিয়ে ডেসক্রিপশন বানাইতে পছন্দ করে, কেউ ওগুলা ছাড়া শুধু জাস্ট প্লেন টেক্সট দিয়ে ডেসক্রিপশন তৈরি করতে পছন্দ করে। এক এক মানুষের রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম, ওই অনুযায়ী আমাদের ডেসক্রিপশন গুলো বানাইতে হয়। তো যখন কাজ করাই স্টার্ট করবেন, তখন রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি বানাবেন। বাট আপনি যদি ফুল প্রসেস জানেন কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে ডেসক্রিপশন মেক করতে হয়, তাইলে আপনি এনি টাইপ অফ প্রোডাক্ট আপলোড কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে এনজেন ভাইয়ের মেসেজের রিপ্লাই, সরি কমেন্ট। অ্যাঞ্জেন নাকি অঙ্গন আমি বুঝি না, হ্যাঁ। আবার ANG সরি, আচ্ছা অঙ্গন মনে হয়। উনি একটু স্টাইল করে নামটা দিয়েছে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে হ্যাঁ কোশ্চেন আরও আসবে যখন অন্য জি। ভাইদের সাথে কথা বললে, তখন আপনার জন্য আবার কোশ্চেন আসতে পারে, নাইমের কাছে কোশ্চেন আসতে পারে, সবাই একটু জি। অ্যাক্টিভ থাকি। আর আপনাদের যদি কারো কোশ্চেন থাকে ওনাকে বলবেন, এমন না যে আপনারা চুপ থাকবেন। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি কখনো এরকম কোনো কাজ পেয়েছেন যেখানে আপনাকে উইনিং প্রোডাক্ট বের করতে হচ্ছে? জি জি এরকম হ্যাঁ, বের ক্লায়েন্টের কাজ করছি করেছেন? প্রোডাক্ট। এখন উইনিং প্রোডাক্ট জিনিসটা হচ্ছে যে প্রোডাক্টগুলো অলরেডি প্রুভেন, যেটা দিয়ে $1 মিলিয়ন ইনকাম করে ফেলছে, বা যেটা অনেক বেশি সেল হয়, মানুষের পছন্দ প্রোডাক্ট, মানুষ পছন্দ করে। বা আমি মাত্র নতুন ড্রপশিপিং ইন্ডাস্ট্রিতে আসছি, এখন আমি কোন প্রোডাক্টটা সেল করলে কাস্টমার আমার কাছ থেকে কিনবে, কারণ মার্কেটে লাখের উপর প্রোডাক্ট আছে, ওইখান থেকে আমি কোনটা চুজ করব কাস্টমারদের জন্য, যেটা আমি আজকে মার্কেটিং করলে কালকেই সেল আসবে। এই ধরনের প্রোডাক্টগুলোকে খুঁজে বের করে হচ্ছে উইনিং প্রোডাক্ট রিসার্চ করা। তো কাস্টমাররা আমাদেরকে উইনিং প্রোডাক্ট রিসার্চের গিগ আছে ফাইবারে, আপওয়ার্কেও ভালো ডিমান্ড আছে, বাট আপওয়ার্কে আমি উইনিং প্রোডাক্টের কোনো কাজ পাইনি এখনো। বাট ফাইবারে অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে, এবং এই উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে যে আমি ম্যাক্সিমাম টাইম প্রিমিয়াম টুলসগুলো ব্যবহার করছি। ওয়ান অফ দ্য পপুলার টুলসের নাম হচ্ছে অ্যাডিসপাই, যেটার এক্সেস ক্লায়েন্ট আমাকে দিয়ে দিত, বাট যখন আমার কাছে থাকতো না, আমি চেষ্টা করতাম গ্রুপ বাই কিভাবে করা যায়, কারণ এটা হচ্ছে মান্থলি $150 হচ্ছে পার মান্থ দিতে হইতো। তো যেহেতু আমি একটা ক্লায়েন্টের সাথে মোটামুটি 2.5 বছরের মতো কাজ করছি, ওই ক্লায়েন্টের পার্মানেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিলাম। রিসার্চ থেকে শুরু করে লিস্টিং সবগুলো আমি হ্যান্ডেল করতাম, বা ক্যাম্পেইনটাও পুরোটা নিজে করতো। তো ওই ক্লায়েন্টের যেহেতু রিসার্চ লিস্টিং দুইটাই লাগতো, অ্যাডিসপাই আমাকে দিয়ে দিচ্ছে, ওইটা দিয়ে হচ্ছে আমি ফাইবারের ক্লায়েন্টের কাজগুলো করেও ডেলিভারি দিতাম, বাট ওই যে আটকে গেলে ইয়া করে নিতাম। তো গত বছর কোন প্রোডাক্টগুলো ভালো চলছে, সেই প্রোডাক্টগুলো দেখতাম আমরা, যেগুলাতে রেজাল্ট ভালো ছিল, লাইক কমেন্ট বেশি ছিল, ভিউ বেশি ছিল, এবং সুন্দর একটা ভিডিও ছিল। যেহেতু ভিডিও দেখে মানুষ প্রোডাক্ট কিনতে পছন্দ করে বেশি ইমেজের চাইতে,
তো আমরা ভিডিওতে ফোকাস করতাম। তো যখন দেখতাম যে এই ধরনের প্রোডাক্টগুলো ভালো সেল হয়েছে গত বছর জানুয়ারি মাসে, ওইখান থেকে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করতাম, দেন সাপ্লাই রিসার্চ করতাম, দেখতাম যে কস্টটা কিরকম, প্রফিটটা হবে কিনা, গত বছর এই প্রাইসে সেল করা হয়েছে এবং গত বছর এই প্রোডাক্টটা এক্সাম্পল 2000 মানুষ লাইক করছে, ভিডিওতে ভিউ আসছে 40,000। তো ওভারঅল ধারণা করা যাইতেই পারে যে এখানে 2000 থেকে অ্যাটলিস্ট 200 মানুষ এটা কিনছে। ওভারঅল যেহেতু 40,000 মানুষ দেখছে, একটা ধারণা করলাম। এই ধারণার উপর বেস করেই আমরা প্রোডাক্টগুলো নেই এবং ওই যে রিকোয়ারমেন্ট যেগুলো থাকে যে আমরা 40 দেখা গেল কাস্টমার আমাদের যেগুলো নতুন ক্লায়েন্ট ছিল ওরা হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে দিত যে মিনিমাম 1000 লাইক থাকতে হবে, মিনিমাম 200 কমেন্ট থাকতে হবে, এরকম একটা প্রোডাক্ট আমাকে খুঁজে দিতে বা এইরকম। আর আমি যেহেতু কন্টিনিউয়াসলি কাজ করতাম আমার ক্লায়েন্টের সাথে, সে আমাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় না, ও পরে জাস্ট ছেড়ে দিচ্ছে, তোমার যেটা উইনিং মনে হয় সেটা নিয়ে আসো, ওয়েবসাইটে আপলোড করো, আমাকে প্রতিদিন 5টা করে লিস্ট দিবা, আমি এগুলো টেস্ট করব। ও র্যান্ডম প্রোডাক্ট সেল করে, ফ্রিডম পেয়ে গেছিলাম। র্যান্ডম প্রোডাক্ট সেল করে হ্যাঁ, অ্যাটলিস্ট। র্যান্ডম প্রোডাক্ট। আর এখানে একজন নতুন নতুন আসলো সেই ক্ষেত্রে স্পেসিফিক ক্রাইটেরিয়া দিয়ে দিতেন, ওটা তো কম বেশি হবে। ফুলফিল করে প্রোডাক্ট। একজন এই অঙ্গন, আপনার নামটা উচ্চারণ করে সুন্দরভাবে বাংলা লিখে দেন, আপনার আসলে অঙ্গনের নামটা কি? আচ্ছা, অঙ্গন। হ্যাঁ, উচ্চারণ করে দিয়েছে, লিখে দিয়েছে। কোথায় দিছে? দেয়নি। আচ্ছা যাই হোক, এখানে আরেকজন কোশ্চেন করছে যে আপনি প্রোডাক্ট যখন লিস্টেড থাকে এটা কি সিএসভি ফরম্যাটে আপলোড করেন নাকি তারা কোনো একটা ওয়েবসাইটে লিংক দেয় সেখান থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করেন? আচ্ছা, নরমালি সিএসভি ইটা একটু কমে গেছে এখন। সিএসভিটা ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট ইউজ করে তখনই যখন এক্সাম্পল সে প্ল্যাটফর্ম সুইচ করতেছে। এক্সাম্পল আপনি এখন এতদিন ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, এখন আপনি শপিফাইতে মুভ করতে যাচ্ছেন, তখন আপনাকে সিএসভি ফাইলের মাধ্যমে কাজটা করা লাগবে, ইজিলি করতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন টুলস আছে সেগুলো দিয়েও করা যায়, সময়ের ব্যাপার, বাট সিএসভিতে আপনি ফাস্ট করতে পারবেন। আর লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে যখন ক্লায়েন্ট যা শপিফাইতেই আছে, শপিফাইতে প্রোডাক্ট আপলোড করাবে। এরকম সিচুয়েশনে আপনাকে হইতে পারে সে একটা সিএসভি ধরাই দিছে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে। যদি সে নতুন হয়, ক্লায়েন্ট নতুন হয়, সেক্ষেত্রে আপনার ওই সিএসভিটাকে সুন্দর করে ফরম্যাটিং করতে হবে, শপিফাইতে আপলোড করতে হবে। ওইটা একটু কষ্টকর। আপনি মোটামুটি একটা লিস্ট পাবেন। হ্যাঁ, অনেক কষ্টকর মোটামুটি। যদি ভালো নলেজ না থাকে শপিফাইয়ের কলামগুলো নিয়ে, সেক্ষেত্রে প্রবলেম হবে। বাট ওটার সাথে ইউজ টু হয়ে গেলে প্রবলেম নাই। আর যখন হচ্ছে আপনার এই মানে আরেকটা জিনিস আমি আপনাকে এখানে মেনশন করি, বিশেষ করে শপিফাই সিএসবি তে যারা হচ্ছে নতুন কাজ করে বা যদি ভবিষ্যতে করবেন যখন, তখন হচ্ছে আগে শপিফাইতে আপলোড করা 10টা প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করে ফাইলটা নিয়ে নেবেন, দেন ওইটার কলামগুলো দেখবেন কোন কলামের ভিতর কি আছে, কোন রোতে কি আছে। এটা দেখে আপনি স্টাডি করলে নিজেই বুঝে যাবেন কোন কলামে কি রাখা উচিত। তবে এটার জন্য আগে আপনার হচ্ছে শপিফাই যে প্রোডাক্ট ভিউ করার পরে যে ইন্টারফেসটা আমরা দেখি, ওইটা নিয়ে ভালো একটা নলেজ থাকা লাগবে। এটা আস্তে আস্তে হয়ে যাবে যখন শুরু করবেন। আচ্ছা, নেক্সট প্রশ্নটা যেন কি ছিল ভাই? ওইটা লাস্ট প্রশ্ন ছিল, ওই যে সিএসভি বা ম্যানুয়ালি আপনি আপলোড করেন কিনা। আর আরটা হচ্ছে পরেরটা ছিল যে লিস্ট দিয়ে দেয় কিনা ক্লায়েন্টরা। হ্যাঁ, ওইটা অনেক আগে। যদি আপনি ড্রপশিপিং কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনাকে ম্যাক্সিমাম টাইম আপনাকে আপনার ক্লায়েন্টগুলো ড্রপশিপিং বিভিন্ন ওয়েবসাইটের স্টোরের প্রোডাক্ট লিংক দেওয়া হবে। এমনও হইতে পারে একটা ওয়েবসাইট থেকে 5টা লিংক দেওয়া হয়েছে, এমনও হইতে পারে 5টা ওয়েবসাইট থেকে 5টা লিংক দেওয়া। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ক্লায়েন্ট কোথা থেকে রিসার্চ করছে বা ওই রিসোর্সগুলো নিয়ে আসতেছে তার উপর। এটা তো আপনি নির্ধারণ করবেন না বা আমি নির্ধারণ করব না। আর সিএসভিতে একটা জিনিস কি, আপনি শপিফাইতে যখন শপিফাইতে যে ডেমোগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে ওটা যদি এক্সপোর্ট করেন, বিশেষ করে প্রবলেম হচ্ছে সিএসভিতে ওই যে ফিল্ডের নাম যদি ম্যাচ করে ভিতরে কন্টেন্টগুলো কিন্তু ইম্পোর্ট করা ইজি। বাট ফিল্ডের নামে যদি 19-20 হয় বা কোনো কিছু মিসিং হয় তখন আর ঝামেলা। তাছাড়া খুব একটা প্রবলেম হয় না। একটা লাইন নষ্ট হয়ে গেলে আর আপলোড হবে না ফাইলটা। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ডালিম ভাই, অনেক মূল্যবান সময়, মূল্যবান কথাও বললেন এবং আপনি অনেক সুন্দর করে কথা বলেন। এটা ওদের কমেন্ট না, আমি পার্সোনালি বলতেছি। আর আপনি ওই মাইক ইউজ করছেন, তার মানে আপনার মনে হয় এগুলোতে শৌখিনতা আছে মাইক, নাকি ক্লায়েন্টের জন্য কথা বলেন? এটা হচ্ছে PDX 400। ওকে, গ্রেট। হ্যাঁ, মোটামুটি চাইতেছি আসলে সবসময় চাই ভয়েসগুলো যেন ক্লিয়ার থাকে, ক্যামেরাটা যেন ক্লিয়ার থাকে। যেহেতু আমার কন্টিনিউয়াসলি ইন্টারভিউ, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমার ইন্টারভিউতে যাওয়া লাগে, এমন না জাস্ট মেসেজ করে হায়ার করে ফেলছে, ইন্টারভিউটা ইম্পর্টেন্ট। এই যে ভয়েস এবং প্রেজেন্টেশন বা ব্যাকগ্রাউন্ড এবং লাইটিং এগুলো কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করে। আপনারা হয়তো জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্ট বাইরের দেশে, উন্নত দেশের, ওরা কিন্তু গেট আপ কিন্তু ম্যাটার করে ওদের দেশে। ওরা কিন্তু ওইরকম গেট আপ পরে, লাল টাই পরে বা ব্লেজারের কালারটা একটু অন্যরকম হয়। অনেক সময় দেখা যায় পার্পল কালারের টাই পরে। এই পার্পল কালার টাই বা রেড কালারের টাই এগুলো কিন্তু মিনিং আছে।
এগুলো কিন্তু মিনিং আছে, এবং ওই ধরনের টাইগুলো ইউজ করে বিভিন্ন রকম মিটিংয়ে যখন ইউজ করে এক কালারের, আবার দেখবেন কোথাও কোনো একটা জায়গায় ভাষণ দিচ্ছে সেখানে কিন্তু আলাদা ইউজ করে। এটা কারণ হচ্ছে কনভিন্স করে, ওই কালারগুলো কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ায়। এটা থিওরি আছে কিছু, এটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, বাট আমি এগুলো অনেক আগে শুনছিলাম, অনেক মোটিভেশনাল স্পিকার এগুলো বলে, অনেক আপনি ইউটিউব ঘাটলে এগুলো পাবেন। আমার কথা যদি মানে 19-20 হতে পারে, বাট এরকম আমি শুনেছি। আমরা হৃদয় ভাইয়ের কাছে যাই। হৃদয় ভাই, আপনার সম্পর্কে একটু বলেন। অলরেডি বলেছেন আপনি শফি ভাই টিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, এবং কিন্তু শফি ভাই টিম ডেভেলপমেন্ট যাওয়ার আগে আপনি বলেছিলেন, অনেক আগে কথা হয়েছিল, আপনি কোথাও আপনার কোনো মেন্টর নাই যতদূর আমি শুনছি, বাট আপনি আপনি শিখেছেন কিভাবে? মানে আপনার মেন্টর ছাড়া, মেন্টর কেউ না কেউ তো আছে, মেন্টর নাই কিন্তু কেউ না কেউ তো আছে। মেন্টর বলতে পারেন, ধরেন ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখছিলাম আর কি। তারপরে ধর শরীফের ডকটা আমি খুব ভালো করে পড়েছি আর কি। শরীফের যে ফুল মানে শরীফাই.dev এরকম একটা ওদের যে ওয়েবসাইটটা, ডকুমেন্টেশন ওইটা মোটামুটি আমার পুরোটাই আমার মোটামুটি বলা যায় মুখস্থ আর কি। যে ওইখানে যে ফিল্টার তারপরে ধরেন ট্যাগস, ওই জিনিসগুলো মোটামুটি অবজেক্ট, শরীফের মোটামুটি অবজেক্ট নিয়ে অনেক কাজ করা হয়। তো ওই জিনিসগুলো মোটামুটি আমার খুব রপ্ত করা হয়েছিল আর কি। ওইগুলো আমি ডক থেকে আমি পড়ে আমি শিখেছিলাম আর কি। এমনিতে যদি কোথাও কোনো প্রবলেমে পড়তাম তাহলে দেখা গেছে ওইটাকে সার্চ করলে তো দেখা গেছে শরীরের কমিউনিটি আছে, তো ওইখানে মোটামুটি ভালো কিছু মানুষজনকে আমি ফলো করতাম, ওদের সলিউশন গুলো দেখতাম, ওইভাবে শেখা আর কি। তো এমনিতে কিছু ইংলিশ মানে ওরকম মানে প্রপার ফুল যে আপনাকে লিকুইড শেখাবে অথবা একটা সেকশন কিভাবে বানাতে হয়, মানে প্রপার একটা কোনো কিছু ওরকম কিন্তু নাই। মানে ওটা একটা টপিকের উপরে আসলে করা হয় আর কি, ভিডিও দেওয়া হয় আর কি। ওরকম কমপ্লিট কোনো সিরিজ আমি পাই নাই। তো ওইরকম ভাবে আমার মেন্টর বলতে ওইভাবে শেখা আর কি, মানে টুকটাক ভিডিও দেখা, ব্লগ পড়া, কমিউনিটি থেকে ওইরকম ভাবে শেখা আর কি শরীফাই ডেভেলপমেন্ট। তো আমার আগে থেকে জানা ছিল ধরেন HTML CSS জাভাস্ক্রিপ্ট ওই জিনিসগুলো জানা ছিল, তারপরে API নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল। তো যার কারণে আমার ধরেন শরীফাইতে যে AJAX এর কাজগুলো আছে, তো ওই জিনিসগুলো করতে আমার খুব সহজ হয়ে গেছিল আর কি। ওই জিনিসগুলো করতে, জিনিসগুলো কিভাবে কাজ করে ডকুমেন্টেশন দেখে দেখে আপনি শিখেছেন, কিন্তু জি জি একটা গাইডলাইন তো দরকার। মানে ডকুমেন্টেশন ডক পড়ে পড়ে শেখাটা কিন্তু আমাদের বাঙালিদের স্বভাবটা অতটা স্ট্রং না, মানে আমরা ওইভাবে হ্যাঁ যাই না। হ্যাঁ হ্যাঁ, তখন ভাই আমি হুম। ওইরকম টিউটোরিয়াল পাই নাই আমি আসলে বাংলাদেশ অথবা বাংলাদেশে ওরকম কোনো আমি ফুল কমপ্লিট টিউটোরিয়াল পাই নাই আমি যখন নাকি শেখা শুরু করেছিলাম আর কি। তো ওইভাবেই শেখা আর কি। হুম। মানে এখনও কি আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন, বা রিসেন্ট যদি কোনো নতুন ভিডিও আসে, লঞ্চ হয়, সেটা যদি দেখেন, তখন কি মনে হয় না যে এই জিনিসগুলো আমি মানে মিস করছেন, বা এটা শেখা উচিত ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনকার ভিডিওগুলো দেখলে মনে হয় না ওই সময় যদি ভিডিওগুলো পাইতাম তাহলে আমার জন্য আরো ইজি হয়ে যেত জিনিসগুলো। হুম। এ পর্যন্ত কতগুলো প্রজেক্ট করেছেন বললেন? ডেভেলপমেন্টে তো আপনি সময় নেন বেশ। আপনি কি ফিগমা টু শপিফাই থিম ডেভেলপমেন্ট করেন নাকি? Yes, জি জি। তার মানে আপনাকে ডিজাইনের কাজ করতে হয়? হ্যাঁ, ডিজাইনের কাজ করতে হয় আমার। ডিজাইনে কি আপনি র ইউজ করেন নাকি টেলভিন সিএসএস ইউজ করেন? না, আমি র সিএসএস ইউজ করি। আমি লাস্ট সবগুলো প্রজেক্টে র সিএসএস ইউজ করেছি। আমার প্রথম দিকে কয়েকটা কাজে হয়তো আমি কিছু বুস্ট্র্যাপ ইউজ করেছিলাম আর কি। শিয়ান ভাই, শিয়ান ভাই আপনি দুষ্টামি করতেছেন কেন? এই দুষ্টামি করবেন না। হ্যাঁ জি, হৃদয় ভাই আবার বলেন। ভাই যেটা আমি বলতেছিলাম আর কি, আমি টেইলর নিয়ে কাজ করা হয় নাই, কিন্তু আমার প্রথম দিকে কিছু কাজে কিছু প্রজেক্টে আমি বুস্ট্র্যাপ ইউজ করেছিলাম আর কি। আর এমনিতে আমার কাজ করা হয় ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, র সিএসএস, এগুলো নিয়ে কাজ করা হয় আর কি। তার মানে আপনার জাভাস্ক্রিপ্টে ভালো নলেজ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টে ভালো নলেজ আছে আপনার? জি জি ভাইয়া, জাভাস্ক্রিপ্টে নলেজ থাকার কারণে আসলে শরীফের এই যে ফাংশনালিটি গুলো আমি বুঝতে সহজ পেরেছিলাম আর হয়েছে। কি। বিশেষ করে ডম থিমটা, ডম থিমটা হলো শরীফের ডেভেলপারদের জন্য বলা যায় আর কি ওয়ান কাইন্ড অফ পুরান অথবা অভ্যস্ত আর কি। তো ওই ক্লাস বেসটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু ওয়েব কম্পোনেন্ট হিসেবে কাজ করে, ওই থিমগুলো রিইউজেবল হয়, তো আসলে ওইখানে জাভাস্ক্রিপ্টটা খুব ভালো অভিজ্ঞতা থাকা দরকার আর কি। আদিকালের মানুষ আপনার টেলভিন শেখা উচিত না, এইটা আপনার হিমেল দাস ভাই, আপনি যেটা বলছেন
স্পেসিফিক কোনো সেকশনে যদি কাজ করে আপনি টেলউইন তো ইউজ করবেন, মানে টেলউইন ইউজ করা বা ওটা সেট আপ করা, আপনি যদি ডিরেক্ট সার্ভারে কাজ করেন, কারণ আপনি একটা সেকশন বানাবেন বা পার্টিকুলার কোনো একটা কাজ বা মডিফিকেশনে কাজ করবেন বা একটা সেকশনে কাজ করার জন্য আপনার পুরা শপিফাই যে ডাউনলোড করে সিএলআর এর মাধ্যমে বা শপিফাই হচ্ছে ওই যে এনপিএম করে ওইটা যে কাজ করে আবার তুলবেন, ওইটা আসলে একটু সময়ের ব্যাপার ওইটা সেট আপ করা। বাট সেক্ষেত্রে আপনার ওই স্পেসিফিক সেকশনে কিন্তু আপনাকে কাস্টম কোডিং জানতে হবে। টেলউইন দিয়ে করাও কিন্তু অনেক ঝামেলারও জিনিস আছে এখানে, কারণ টেলউইনে কিন্তু প্রচুর সিএসএস বেস জিনিসগুলো আসে। হ্যাঁ জি ভাই, আমি তো অ্যাড করি কারণ কারণ অনেক ক্লায়েন্টদের মানে আমার তো এক্সিস্টিং থিমেও কাজ করা লাগে, তো দেখা গেছে কি ওরা আসলে সিএসএস ফ্রেমওয়ার্কটা ইউজ করে না, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে র সিএসএস এ কাজ করা লাগে আর কি। আবার অনেক সময় এরকম হয় যে আমি এরকম অনেক ক্লায়েন্টে কাজ করেছিলাম যে ক্লায়েন্ট পাইপলাইন থিম অথবা ইলা থিম দিয়ে দেয়, সেইখানে বলে যে এই ফিগমাটাকে ফলো করে তুমি ডিজাইন করো। ইলা থিম বা পাইপলাইন থিম এই কারণে দেয় যে হিডার ফুটার যে পার্টটা আছে এইটা তার দরকার, আর বাকি ডিজাইনগুলো হচ্ছে ফিগমা থেকে দরকার। তখন আপনি টেলউইন ইউজ করে জিনিসটাকে দেখা যায় অনেক সময় সিএসএস স্টাইল কনফ্লিক্ট হতে পারে, ওই ক্লাসগুলো অলরেডি রিইউজ হয়ে গেছে অলরেডি ওই ক্লাসের নামগুলো ওই থিমের মধ্যে। এখন আপনি যদি টেলউইন ইউজ করেন যে এই ক্লাসটা আবার মিলে যায়, তখন কিন্তু ডিজাইন কনফ্লিক্ট করবে। এই কারণে এগুলো একটু ইয়া হয়। তখন আমি সেকশন ওয়াইজ যখন কাজ করি, আমি পার্সোনালি যখন করি তখন আমি ওই আইডি ধরে করি, তো তখন কিন্তু টেলউইন ওইভাবে কাজ করবে না। এটা একটু ম্যাটার করে আর কি, সবসময় না। একদম আপনি যদি জিরো থেকে শুরু করেন একটা থিমকে, একদম র থেকে শুরু করেন সব ডিলিট করে শুধু চেক আউট নিয়ে, তখন আপনি আপনার মতো করে করেন, তখন আপনি টেলউইন দিয়ে ইউজ করেন, যেটা একদম আপনার হবে একদম জিরো থেকে। ডাউন থিম ইউজ করা লাগবে না তখন। এইভাবেও করা হয়, করা যায়। আচ্ছা, 2025 সালে কি সিএসএস বা লিকুইড ছাড়া শপিফাইতে কোন কোন সার্ভিসগুলো বেস্ট বলবেন প্লিজ? শপিফাইতে আচ্ছা, লিকুইড ছাড়া শপিফাইতে কোন কোন সার্ভিসগুলো বেস্ট, এটা কিন্তু সবার কাছেই কোশ্চেন। মানে 2025 সালে আমরা মার্কেট প্লেসে শপিফাই রিলেটেড কী কাজের জন্য প্রিপারেড হতে পারি, যেন আমি মার্কেট প্লেসে ভালো কাজ পাই বা কাজ শেখা দরকার। ওনার কোশ্চেন হচ্ছে এটা। কিন্তু লিকুইড ছাড়া, লিকুইডের ওনার পছন্দ না লিকুইড, তাহলে আমি কী ধরনের কাজ করব? মানে যে কেউ অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ভাই আমার যতটুকু মানে নলেজের ক্ষেত্রে মানে স্টোর সেটআপের কিছু কাজ করা হয়ে থাকে, অথবা দেখা যাচ্ছে যে ভাই যেটা কাজ করে ডালিম ভাই মেবি উনি যে কাজগুলো করে ওইটাতে হয়তো লিকুইড একটু কম হলেও হয় আর কি, প্রোডাক্ট লিস্টিং এর ব্যাপার থাকে, ওই জন্য লিকুইড নাই মনে হয় এখানে। যে ওনার কাজে ওনার ইভেন ওনার কাস্টমারদের সঙ্গে কাজও কম। ওনার আমার ফোকাস এখানে হচ্ছে কোনো বিজনেসে, কোনো কাজ নাই। ওনার কাজ হচ্ছে বিজনেসে। ইভেন আমি HTML CSS পারি না। ভালোই আছেন উনি বাইপাস করে গেছে। উনি আমাদের লাইভে আসে ঠিকই, কিন্তু উনি আমাদের লাইভে আসে ঠিকই, কিন্তু উনি একজন বিজনেসম্যান হিসেবে আসছে, নট শপিফাই, মানে স্পেসিফিক শপিফাই না, উনি যে কোনো মানে ওনার বিজনেস ওনার দরকার কিন্তু এখানে, কারণ আমরা ওই ড্রপ শিপিং হোক বা অ্যাফিলিয়েট বা এই ধরনের কাজে ওনার কিন্তু দরকার। ওনার এখানে কিন্তু দুইজন পার্সন আছে, যেমন ডালিম ভাই হচ্ছে নাইম ভাই, এই দুজনের কিন্তু কাজের মানে নিশটা কিন্তু আলাদা, মানে এই টাইপের কাজগুলো কিন্তু একটু ডিফারেন্ট। এগুলোতে কিন্তু মানুষ মানে ঢুকতে গেলেও অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু জানতে হয়, যেমন এসইও করা, অনেক কিছু জানতে হয়। তারপর হচ্ছে নাইম ভাইয়ের কাজেও কিন্তু অনেক টুলসের ব্যবহার বা ভিতরে অনেক কিছু জানতে হয়। দেখেন, আপনি একটা ওয়েবসাইটের কাজ করছেন, যে ওয়েবসাইটের স্কোর খুবই জঘন্য, অনেক কম, মানে লোডই হয় না, দেখা যায় এত বেশি ডেভেলপার কাজ করছে, এত বেশি ভিতরে মানে কোডিংয়ে এত বেশি এই ইরোর সলভ করতে যে দেখেন ওয়েবসাইটের ফাংশনালিটি গায়েব, তো ওইখানে আপনি কি করবেন, ওইখানে স্পিড আপ কীভাবে করবেন, এগুলো একটু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করে নাইম ভাই। ডালিম ভাইয়ের কাজ একটু স্মার্ট, ছেলেটাও স্মার্ট। আচ্ছা, নাজমুল মুন, আপনার সম্পর্কে বলেন একটু, আপনি কি ধরনের কাজগুলো করছেন এবং কিভাবে সামলাচ্ছেন, কতগুলো প্রজেক্ট করেছেন, কি ধরনের কাজ পান? মুন জি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা নাজমুল মুন, আপনি কি খুব প্রেসারে থাকেন? কেন ভাইয়া? না, একটু আর কি। হ্যাঁ, আপনি মনে হচ্ছে যে আপনি ঘুমান না, একটু টেনশনে থাকে, অনেক বেশি প্রেসার আপনার মাথায়, কাজের প্রেসার নাকি অন্য কোনো প্রেসার? সত্যি বলতে কি লাস্ট মনে হয় 3 দিন যাবত 3 ঘন্টা ঘুমাইছি কিনা সন্দেহ, ঠিক আছে? তো একটু আর কি মোটামুটি ঘুমের অভাব বললেই চলে। আর মোটামুটি কাজের প্রেসার না, নিজেকে কিছু বিষয় নিয়ে একটু প্রিপেয়ার করতেছি, তো যার জন্য হচ্ছে হয়তো একটু লাগতে পারে, তবে এটা কোনো ম্যাটার না।
আর কি। এখন মেন বিষয়টা হচ্ছে কি, কাজের যে বিষয়টা বললাম, কাজ তো একটু আগে বলছি যে আপনি মিউটেড। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, মূলত হচ্ছে আমি কাজ করতেছি হচ্ছে শপিফাই থিম কাস্টমাইজেশন নিয়ে। ঠিক আছে, থিম কাস্টমাইজেশনের পাশাপাশি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু কাজ করা হয়, সেটা হচ্ছে বাংলাদেশি মার্কেটেও কাজ করি, আবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করা হয়। আর বলতে গেলে হচ্ছে আপনার একটা এজেন্সি, যেটা হচ্ছে আবুধাবি বেসড একটা এজেন্সিতে হচ্ছে বর্তমানে অনফিল্ড শপিফাই এক্সপার্ট হিসেবে আছি। সবচেয়ে বেশি আমার ম্যানেজমেন্টের কাজটা বেশি করা হয়, যদিও আমিও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের দিকে ফোকাস করতে চাইছিলাম, যেহেতু এখানে আমার 2টা মেন্টর আছে। এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রাউডের একটা বিষয়। রনি ভাই এবং হচ্ছে ডালিম ভাই দুজনেই কিন্তু আমার মেন্টর। মেন্টরদের সাথে কথা বলতে পারতেছি, এটা হচ্ছে আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো আমি কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে স্টোর ম্যানেজমেন্টের কাজও করি। ইভেন আমি এখন মোটামুটি চারটা ওয়েবসাইটে, বাংলাদেশি 4টা আপনার হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট করতেছি। আর সেটা হচ্ছে একদম ফিক্সড, ঠিক আছে, মানে মান্থলি একদম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছি, প্রজেক্ট বেসড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতেছি। ওরা কি প্রজেক্ট বেস পেমেন্ট দেয় নাকি মান্থলি পেমেন্ট দেয় স্যালারি? যেটা হচ্ছে ফিক্সড 4টাতে এটা হচ্ছে মান্থলি দেয়, আর বাকি 2টাতে হচ্ছে প্রজেক্ট বেসড আর কি, প্রজেক্ট বেসড দেয়। আর বাকি একটা হচ্ছে মোটামুটি ইউএসএর, ওটার সাথে হচ্ছে মোটামুটি লং টার্ম কাজ করার চিন্তা ভাবনা আছে। তবে খুব ভালো একটা ক্লায়েন্ট আমার, ঠিক আছে, খুব ভালো। তো ওটার সাথে আমার হচ্ছে স্টোর ম্যানেজমেন্টের কাজই করা হয় মোটামুটি। আপনার ভালো একটা ক্লায়েন্ট বলতেছেন, হাসতেছেন, কিন্তু মনে হচ্ছে যে ক্লায়েন্ট ভালো কিন্তু প্রেশার অনেক। ভাই আরেকটা বিষয় বলি, প্রেশারের বিষয়টা যখন বললেন, আসলে আমার 98% ক্লায়েন্ট হচ্ছে মেয়ে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মেয়ে মানুষ তো প্রেশার একটু বেশি দেয়, বুঝছেন? ভাই বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কন্ট্রোভার্সি, ঠিক আছে। তো হ্যাঁ, এটা হচ্ছে কি, মানে প্রেশার এমন হয়েছে, আমি একটা বিষয় শেয়ার করতে চাই। শুরুর দিকে এমন হয়েছে, আমার একটা হচ্ছে দুবাইয়ের একটা ক্লায়েন্ট ছিল। মজার বিষয় হচ্ছে ওনার নামটা ছিল হচ্ছে দালাল, ঠিক আছে। যে যে সময়টাতে হচ্ছে আমি দালালদের ফাঁদে পড়ে আমি অলরেডি হচ্ছে প্রায় মনে হয় 1.5 থেকে 2 বছর আমি ওয়েস্ট করে ফেলছি। আমি কিন্তু যে সময় ফ্রিল্যান্সিং সেক্টরে আসার ট্রাই করতেছিলাম, ওই সময় থেকে যদি আসতে পারতাম, হয়তো এখন যে স্টেপ আছে এটা সাথে একটু উপরে যাইতে পারতাম আর কি। সেটা আল্লাহ ভালো জানতেন বা জানেনও। কিন্তু আমি ওই সময়টাতে হচ্ছে দালালদের খপ্পরে পড়ে মনে করেন হচ্ছে আমার ফ্রিল্যান্সিং লাইফটা একদম পিছায় দিছি, ঠিক আছে। মানে হচ্ছে আটকা পড়ে গেছিলাম, ফ্রিল্যান্সিং থেকে একদম দূরে চলে গেছিলাম, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো ওই সময় হচ্ছে আমি ক্লায়েন্টটা পাই, ঠিক আছে, ওনার নামটাই ছিল হচ্ছে দালাল। তো প্রথম যখন হচ্ছে উনি আমাকে আইসা যখন হচ্ছে বলে যে হে নাজমুল, আমি দালাল। তো আমার জাস্ট হচ্ছে এক্সপ্রেশনটা মানে যে ছিল, বলার মতো কোনো ভাষা নাই। আর উনি ছিলেন হচ্ছে মেয়ে, ঠিক আছে, উনি হচ্ছে মেয়ে ক্লায়েন্ট। তো ওনার কাজ করতে যাবে হচ্ছে প্রায় মনে হয় 2 থেকে 3টা মাউস আমি ভেঙে ফেলেছি। মাউস মানে আমি ওই সময় হচ্ছে এতটা রাগী ছিলাম, মানে অনেক এখনো হচ্ছে মোটামুটি কন্ট্রোল করতে পারি, কিন্তু আগে হচ্ছে শুরুর দিকে অনেক বেশি আমি রাগী ছিলাম। যেটা হচ্ছে আসার পর থেকে হয়তো এটা অ্যাভয়েড করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে যখন হচ্ছে ওনার সাথে কাজ করতাম, একটা বিষয় মনে আছে, উনি এখনো আমাকে কিন্তু নক করে। আর সবচেয়ে বড় বিষয়, উনি আমাকে আজকে আমি আচ্ছা, উনি আপনি মাউস ভাঙছেন কেন? আপনাকে কি এমন বলছে? ভাইয়া আমি এটাই বলতে চাচ্ছি, ঠিক আছে, আমি বিষয়টা বলি যে হচ্ছে আমি কি জন্য ভাঙছি দেখেন। আর আমার সবচেয়ে আমার একটা বিষয় মনে হচ্ছে কি, আমি একটু পর হয়তো ফোনে হাত দিতেছিলাম যে আজকে উনি আমাকে নক করতেন, এটা আমি হচ্ছে 90% শিওর। কারণ আজকে আমি একটু প্রেসারে একটু বেশি ছিলাম, আর ওনার হচ্ছে মানে নীতিটাই ছিল আমি যখন প্রেসারে থাকি তখন উনি আমাকে নক করে। তো এটা উল্টাপাল্টা প্রশ্ন, ঠিক আছে, উল্টাপাল্টা একটা কাজ নিয়ে এসে দিবে, বলবে এটা এত টাইমের মধ্যে করে দাও। এখন আমি যদি বলি যে হ্যাঁ এটা তো মানে ঠিক আছে, মানে একটা মানে ঠিকঠাক একটা জিনিস নিয়ে এসে বলবে উল্টাপাল্টা করে দিতে। কারণ আমি যদি তারে যদি বলি যে এটা তো ঠিক আছে, তারপরে তুমি বলতেছো আমি করে দিতেছি, ঠিক আছে, একটু পরে আবার আসবে যে নাজমুল তুমি এটা তো করে দিছো, এটা আসলে আগে যেটা ছিল সেটাই ঠিক আছে, তুমি সেটা করে দাও। একদম সেম ঘটনা ঘটছিল ভাইয়া, যখন মাউস ভাঙার কথাটা বললাম ওই দিনে, মানে ওই প্রায় 2 দিনে আর কি, ওটা ছিল আমরা 2-3 দিনেই। তো ওইটা সেম ঘটনাটা এমনই ছিল, ঠিক আছে। প্রথমত হচ্ছে ও আমাদের ফুটারের যখন আমি কাস্টমাইজেশন করি, মানে ওর কাজটা করতেছিলাম সম্ভবত সিমেট্রি থিম দিয়ে সম্ভবত। তো ও ফুটারে কিন্তু আমরা সচরাচর কি করি, ইমেল সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে যে ফর্মটা ইনক্লুড করি না,
যেটা হচ্ছে অ্যাড করি, ওটাতে তো বাটন তো মানে থাকবে, এটা তো মানে যেটা ন্যাচারাল যে নিয়মটা সেটাই তো, তাই না? যে ইমেল সাবমিটের একটা ফিল্ড থাকবে, বাটন থাকবে, ইমেল মানে ইমেলটা লিখে সে সাবমিট করবে। এখন আমার এমনিতে হচ্ছে ওই সময়তে আমার আরেকটা বিষয় ছিল যে আমি একসাথে কাজ পাইলে 6টা থেকে 7টা কাজ পাইতাম, মানে একসাথে কাজ আসতো 6টা থেকে 7টা। আমি একা মানুষ, সামলাতে পারতাম না প্রথমের দিকে, তখন মানে ভালো বুঝতাম না যে আসলে কি করে কাজ করব, মানে ঠিক মতো ম্যানেজ করতে পারতাম না। এরই মধ্যে হচ্ছে আইসা মানে বলে কি যে তুমি ফুটারে হচ্ছে বাটনটা অ্যাড করছো, এর কোথায় অ্যাড করছো, মানে ওই যে ইমেল সাবমিশনের যে বাটনটা, বলে কি যে এটা কোত্থেকে অ্যাড করছো। তো আমি বলি যে হচ্ছে এটা তো ইমেল ফর্মের সাথে থাকে, এখানে হচ্ছে ইমেলটা লিখে তো হচ্ছে সাবমিট করবে, তাহলে এটা যদি না থাকে কোথায় থেকে করবে। তো বলে কি যে না, এটা ছিল না, তুমি অ্যাড করছো কেন। ঠিক আছে, বলে কি যে তুমি অ্যাড করছো কেন, আমি বলি যে হচ্ছে এটা তো অটোমেটিক্যালি ছিল এখানে, তো বলে যে না ছিল, তুমি ডিলিট করে দাও। আচ্ছা, আমি ওই সময় করছি কি, মানে অনেক খোঁজাখুঁজি করছি, শুরুর দিকে ছিল এটা, আমি খোঁজাখুঁজি করছি করে দেখি যে হচ্ছে ওইটা ইমেল সাবমিশনের যে বাটনটা, ওইটা হচ্ছে মানে আলাদা ভাবে ফিল্ড রেখা সাবমিশনের বাটনটা কিন্তু হাইড করার অপশন কিন্তু নাই, একসাথে কিন্তু দুইটা হাইড হয়ে যাবে। তো আমি পরে করছি কি, ফুটারে যে কালার ইউজ করছি সিএসএস দিয়ে, আপনার হচ্ছে ওই যে কালারটার সাথে মানে বাটন কালারটা একবারে ম্যাচ করে দিছি যেন দেখা না যায়। এখন এটা করছি, সাবস্ক্রাইব কিভাবে হচ্ছিল, হুম হুম, মানে ফাংশন কিভাবে কাজ করতেছিল যখন মেইল অ্যাড্রেস দিয়েছিলেন? এটাই তো, মানে এটা তো কাজ করবে না, মেল দেওয়া মানে মেল সাবমিট করবে কেমনে। মেইল অ্যাড্রেস দেওয়ার পর যদি ইন্টার দেয় তাহলে সাবমিট হবে না? এটা হইতে পারে, কিন্তু ইন্টার না, মানে এটা বুঝবে কেমনে যে এটা হচ্ছে মেলের ফর্ম, ওখানে যদি লেখা আছে রাইট ইমেল, হুম কিন্তু এটা তো মানে বাটন তো থাকবে, এটা তো হুম বাটন থাকবে না, তো আইকন দিতে হবে একটা, যে হচ্ছে ওই যে সরাসরি ফিল্ডের মধ্যে যে একটা আইকন থাকে, হুম এরকম তো কিছু দিতে হবে, ও কিছুই দিবে না। ঠিক আছে, মানে একদম সরাসরি বলে তুমি এটা ডিলিট করে দাও। হুম। তো পরবর্তীতে হচ্ছে ও আবার এসে আমার বলে কি যে আসলে নাজমুল সরি, তুমি ঠিক ছিলা, এটা হচ্ছে তুমি আবার হচ্ছে করে দাও। ঠিক আছে, মানে আগের মতো করে দাও। এই জন্য আপনি মাউস এরকম ভেঙে হচ্ছে বেশি। ফেলছিলেন? ভাইয়া আসলে আমি আপনাকে হচ্ছে বোঝাইতে পারি না বিষয়টা, উনি কিরকম ভাবে এসে বিষয়টা বলছিলেন। আমার আরেকটা বিষয় কি, যে আমার কিন্তু ওই যে বললাম যে যখন কাজ আসতো তখন হচ্ছে একসাথে 6-7টা করে কাজ পাইতাম, কিন্তু উনি মানে এখানে হচ্ছে আমার ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে বেশি কাজ করা, আমি ড্রপশিপিং এর সাথে কাজ মনে 2 থেকে 3টা করছি মাত্র। তো যখন হচ্ছে ই কমার্সের সাথে কাজ করি, ওদের হচ্ছে মোটামুটি সবাই আমার সাথে মিটিং এর থেকে কাজ করে নেয়। ঠিক আছে, মানে দেখা যাচ্ছে এমন হয়েছে ম্যাক্সিমাম টাইম এখন আমি কাজ করি, আমার যেগুলো ক্লায়েন্ট আছে মানে বাংলাদেশি গুলো বাদ, বাইরের ক্লায়েন্ট গুলো আমার সাথে কিন্তু সরাসরি তারা হয় জুম মিটিং এ, নয়তো হচ্ছে গুগল মিটে কিন্তু সাথে থাকে। তো ওর যে মানে ব্যবহারটা ছিল, ও নিজে মানে যে বিহেভটা আমার সাথে করছিল, এটা আমি হচ্ছে মাইনে নিতে পারছিলাম না। ঠিক আছে, জাস্ট হচ্ছে ক্যামেরাটা অফ করে একটা হচ্ছে আচার দিয়েছিলাম, ভেঙে গেছিল। ঠিক আছে, এরকম হচ্ছে অবস্থা, ওর সাথে হচ্ছে এরকমই হয়েছিল, মানে ওর আচরণটা অনেক বেশি খারাপ ছিল, যেটা আমাকে অনেক বেশি প্যারা দিছে। মানে আমি ভাই এটা সহ্য করতে পারি না। ঠিক আছে, যে হচ্ছে আমার সামনে আইসা যে হচ্ছে এরকম আমারে, আমি ঠিক আছি অথচ আমার আইসা ভুল ধইরা মনে করেন সেটা নিয়ে কথা শোনাবে, এটা আমি হচ্ছে মাইনে নিতে পারতাম না। এখন যদি হচ্ছে কেউ কিছু এরকম বললে হয়তো হাসি মুখে সেটা মাইনে নিই। ঠিক আছে, কিন্তু এটা তখন হচ্ছে পারতাম না, বুঝছেন, যার জন্য এই অবস্থাটা হয়েছিল আর কি। ওকে, থ্যাংক ইউ। অনেক কথা বললেন, কিন্তু আপনার মেনে নেওয়া শিখতে হবে তো, এই আশ্রা আশ্রে করা যাবে না। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভাইয়া এরকম কোনো প্রবলেম হয় না। লাস্ট প্রায় 1 থেকে 1.5 বছর যাবত আমি হচ্ছে মোটামুটি ক্লায়েন্টের সাথে এখনো আমি লেডি ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রিতে যত কাজ করি। লেডি ক্লায়েন্টের ক্ষেত্রে হ্যাঁ যেটা হয়, ওরা একটু মানে দেখা যায় স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু মানে চেঞ্জেসগুলো আসে বেশি। দেখা যায় এটা চাচ্ছে, আবার অনেক বেশি কিছুক্ষণ পর প্যারা বলে দেয় ওটা ভাইয়া। করো, মানে ওই দেখে করায় করায় দেখে, আগে থেকে ইমাজিনেশন একটা থাকে না যে আচ্ছা এটা এরকম হবে এরকম হবে, ওইটা কি করে ডিরেক্ট হচ্ছে বাস্তবে ওটা মানে করানোর পরে দেখে, তার দেখানোর পরে বলে যে আচ্ছা এটা ভালো লাগতেছে না, চেঞ্জ করো বা এটা রাখো। কিন্তু এটা যে একটা প্যারা যায় আপনার উপর দিয়ে বা আমার উপর দিয়ে, সেটা ওইভাবে ও দেখে না। আর ও একটা জিনিস বলবে আপনাকে, ও মনে মনে ধরে নেয় যে আমি তো তোমাকে পে করতেছি, তোমার করতে সমস্যা কোথায়। কিন্তু পে করার মানে এই না যে আমি বারবার করব একটা কাজ, দিব ডিজাইন কালার এটা দিব, আবার পরে আবার চেঞ্জ করবো আবার দিব, এটার মানে তো এটা আচ্ছা না। ভাইয়া, আমি এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে হ্যাঁ আমি তাও রাজি আছি, কারণ আমি আরেকটা বিষয় হয়তো মেনশন করা ঠিক হবে কিনা জানি না। আহ, আমি কিন্তু একটু হাই বাজেটে কাজ করি, মানে
সময় কিছু বলতে, ব্যাপারটা কিছু কিছু করতে। কারণ আপনার হচ্ছে ওই সময় বিহেভিয়ারটা এমন ছিল ওই ক্লায়েন্টের, যেটা হচ্ছে বলার মতো ছিল না, যার জন্য একটু রাগ একটু বেশি মানে না ছিল। না আমি ওরে ছাড়তে পারছি না, ভালো বিষয়টা ফেভারে হচ্ছে যে কি, করবো ক্লায়েন্ট বিহেভটা, আপনার ক্লায়েন্টের বিহেভ যদি মনে হয় যে আপনার কাছে আপনার সাথে খারাপ করছে, তার মানে সে আপনার কাছ থেকে ওরকম কিন্তু পেয়েছিল, ওরকম আপনার পেয়েছিল হয়তো, বা আপনার কথায় ও ওরকম ফিল করছিল যে আপনি হয়তো রেগে আছেন। আর মানুষ যখন রেগে যায় ওই সময় যদি কথা বলে, ওই কথার মধ্যে থেকে বোঝা যায় যে সে রাগ হচ্ছে। আর আপনি তো কথা বলতেছেন না, আপনি তো মেসেজ করতেছেন। তো ওই মেসেজের সময় ওই অ্যাপ্রোচটা ওইরকম ছিল, ও রিয়েলাইজ করছে যে আপনি হয়তো রেগে যাচ্ছেন। আর সে যদি আপনাকে কোনো উনি চেঞ্জ আমার দেয়, আমার সাথে গুগল মিটে ছিলেন, উনি আমার সাথে গুগল মিটে ছিলেন। তাহলে আপনার কথাবার্তা সে হয়তো ওরকম কিছু মনে করছে। এটা হতে পারে, এটা হতে পারে। আর নতুন নতুন এরকম না আমারও এটা হয়েছিল। ন্যাচারাল, হুম। এটা হ্যাঁ এটা হতে পারে। শাহিন ভাই, আপনাকে অনেক চুপ জি থাকতে ভাই, হয়েছে। শুনতেছেন? হ্যাঁ, কেমন আছেন আপনি? এরকম সবাইকে চুপ থাকতে হবে, সবাই যদি কথা না বলে। আচ্ছা, এখানে ওই সবুজ ভাই কাজ করতে। ভাই আসলে একটা জিনিস শেয়ার করি। আমি লাস্ট কিছুদিন আগে 11 দিনে কান্ট্রি ট্যুরে ছিলাম। তো ফ্রিল্যান্সিং এর মজাটা এমন যে আমি সেন্ট মার্টিনে গিয়ে আসলে কান্ট্রি ট্যুরের যতটুকু বাজেটটা লাগতো আর কি আমার, এই পুরোটা উঠে গেছিল আর কি। এটা আসলে ফ্রিল্যান্সিং এর মজাটা। আর কেমন লাগতেছে বলতে, এটা অনেকটা নেশার মতো হয়ে গেছে আমার। কিন্তু ওভারঅল রিসেন্টলি আমি কিছু আর কি কাজগুলো ছাড়ছি আর কি, আমার যে রিমোট জব, মানে বলতে গেলে আমার খুব যখন আর কি কাজটা ছাড়ছিলাম, ওদের সাথে অনেকদিন থেকে কাজ করছি, তো মেইনলি ফিগমা টু শপিফাই আর কি, উইথ জেম পেজেস মাধ্যমে কাজ করা হইতো। তো এই জিনিসটা আসলে আমার মানে খুবই কষ্ট লাগছিল ওদের সাথে যখন আর কি কাজটা লেট নেই আর কি। আর বলতে গেলে আমি মেইনলি কাজ করি ফিগমা টু শপিফাই, যত প্রকার কাজ আছে সবগুলা ছিল ফিগমা টু শপিফাই। এবং আমি বলবো যে ভাই আমি আসলে অনেক লাকি, কেন জানি মানে আরেকটা জিনিস হচ্ছে কি ভাই, মেকলান পান। কেন জানি আপনার ব্যাচে ভর্তি হওয়ার পরে আমার কেন জানি কাজ আসে। আমি আমার মনে হয় 2 বার আপনার ব্যাচে ভর্তি হয়েছিলাম, মানে আপনার ব্যাচে ভর্তি হওয়ার পর পরে কেন জানি কাজ আসে। আমি ভাবতেছি থার্ড টাইম আবার ভর্তি হবো, ভাইয়া আমাদেরকে জানি না ডিসকাউন্ট তবে এমনি ভর্তি হবো। শোনেন, আপনি ব্যাচে ভর্তি হয়েছেন এই জন্য কাজ পান এই জন্য না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি তখন না ট্র্যাকে আসেন। এটা আপনি তখন লাকি ট্র্যাকে আসেন, আপনি হয়তো ট্র্যাক থেকে বের হয়ে গেছেন, ট্র্যাকে যখন আসেন, যখন আপনি শেখা শুরু করেন, আমাদের সাথে থাকেন, তখন আপনার শেখাটা শুরু হয়, তখন আপনার মাইন্ড তখন ওই জায়গাটা একটু বেশি টাইম দেয়, স্পেন্ড করেন, এই কারণে আপনি কাজ পাওয়া শুরু করেন। আপনি যদি রেগুলার বিট করেন, রেগুলার প্র্যাকটিস করেন, এটা নিয়ে রিসার্চ করেন, আমার বলতে এটা আসবে। গেলে রেগুলারলি কাজ আসে, আমার কাজের অভাব নাই, বাট আমার টাইমিং এর প্রবলেম আর কি, সময়টা পাই না। তো ভাবিকে শেখাচ্ছে না সবি ভাই? না ভাই, সে ইন্টারেস্ট না, হুম এদিকে ইন্টারেস্ট না, হুম। মানে কম্পিউটারের সামনে ইন্টারেস্ট না, কম্পিউটারে বসতে চায়। আচ্ছা, আপনি তাহলে হচ্ছে ফিগমা টু ল্যান্ডিং পেজের কাজগুলো করেন, বিশেষ করে জেম পেজে বেশি কাজ করেন আর পেজ জেম প্লাইতে। পেজে ভাই অনেক কাজ করা হয়েছে, হিউজ কাজ করা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু খুব আপসেট আমি আপাতত, কেন আমার পড়াশোনাটা কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি লাস্ট কয়েক সেমিস্টারে। আমি শুনেছি রিসেন্টলি আপনার একটা ভার্সিটিতে সমস্যা হয়েছিল এবং আপনি অনেক রেগে গিয়ে আমাকে মেসেজ দিচ্ছিলেন, কি জানি বলতে যাচ্ছিলেন কিন্তু বলেন নাই পরে। ওইটা হয়েছিল কি ভাই, আমি বলি এটা একটা আসলে ওটা হয়েছিল, আমার একটা পরীক্ষা ছিল, প্যাথোলজি পরীক্ষা। তো ওদিনকা মানে ওই দিনে আরেকটা মানে আমার একটা ইন্টারভিউটা তেমন একটা ছিল আর কি, যাই হোক, যার কারণে আর কি পরীক্ষার পড়াশোনাগুলো একটু মানে যাই হোক, মানে সবগুলো আমাদের পড়াশোনা হচ্ছে সবই মুখস্থ, প্যাথোলজি ফিশ প্যাথোলজি ছিল। তো ওই পরীক্ষায় আমি বেশ কিছু সাইন্টিফিক নেম আমার স্কেলে লিখে নিয়ে গেছিলাম আর কি পরীক্ষায়, তো ম্যাম ওইটা ধরছিল আর কি। তো যার কারণে আমার পুরো সেমিস্টার মানে একটা পরীক্ষা এক্সপেল করো ঠিক আছে, বাট পুরো সেমিস্টার আর কি এক্সপেল করছিল, তো যার কারণে আমার মানে খুবই খারাপ লাগছিল আর কি। তো ওই সময় আর কি একটু রাগ পাই আর কি ভাই, আপনাকে মেসেজ দিছিলাম, মানে 6 সেমিস্টারের কথা এটা। হুম। হ্যাঁ, সুমি ম্যাম তো দোষ তো আপনার ভাই,
আপনি রাগ হয়েছেন কেন? হ্যাঁ আমার বাট খুবই আর কি প্যাথেটিক একটা মোমেন্ট ছিল, আচ্ছা যাই হোক, এখন বাট আবার আমার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি শুধু কি ল্যান্ডিং পেজে কাজই করে যাবেন, মানে আপনি স্কিল ডেভেলপ কি করছেন বা নতুন কিছু শিখছেন রেগুলার, নাকি কাজের প্রেশারেই থাকেন? জি ভাই আবার একটু বলেন। আপনি কি খুব কাজের প্রেশারে থাকেন নাকি নতুন কিছু শিখছেন, শেখার সুযোগ আছে বা প্ল্যান আছে? জি ভাই আমি নতুন কিছু বলতে আমি আপনার কোর্সটা করার পর মেইনলি ফুল স্ট্যাকে যাওয়া হয়েছিল। আমি আগে গ্রাফিক ডিজাইন করতাম, পরবর্তীতে আপনার কোর্সটা করা হয়েছিল, দেন হচ্ছে ফুল স্ট্যাকে করা হয়েছিল, এবং বর্তমানে আমি মেইনলি ই কমার্স এন্ড হচ্ছে শপিফাই এই দুইটা নিয়ে কাজ করি। আর বেসিক্যালি ওইদিকে যদি বলেন ই কমার্স ফুল স্টোর কাজ করি, আর এদিকে শপিফাই কাজ করি। এখন ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর ক্লায়েন্ট কি চায়। তবে দেখা যায় আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টই তারা ই কমার্স থেকে আপনার শপিফাই মুভ করতে চায়। ওভারঅল দেখলাম যেটা আচ্ছা, নিউ স্কিল। হৃদয় ভাইয়ের একটা কোশ্চেন ছিল এখানে, ওই যে আমি স্ক্রিনে পিন করে দিছি, সাইফুল ভাই বলেছেন। জি চারটি প্রশ্ন করছে। প্রশ্ন অ্যাকচুয়ালি একটাই, জেনারেট করতে চাই, সেক্ষেত্রে থিমটি রেডি করে সাবমিশন এবং অ্যাপ্রুভ করার জন্য কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? উনি অ্যাকচুয়ালি থিম ডেভেলপমেন্ট নিয়ে ওনার ওই যে প্যাসিভ ইনকাম যেটা বলে আর কি, বা থিম ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি পার্টনার অ্যাকাউন্টের চিন্তা করলে ওখানে দুই রকমের অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে ডেভেলপার হিসেবে। জি বলেন আপনি। আমি আমার কোন থিম অথবা এরকম স্পেসিফিক কোন থিম শপিফাই স্টোরে আমি সাবমিট করিনি আর কি। তো আমি ওইটা নিয়ে একটু রিসার্চ করছিলাম আর কি প্রথম দিকে, যে আসলে শপিফাই স্টোর গুলোতে কিভাবে থিম অ্যাপ্রুভ করাতে হয়, অথবা এন্ড মার্কেট প্লেসে কিভাবে শপিফাই থিম গুলো অ্যাপ্রুভ করতে হয়। তো সেটা পারপাসে মানে সেটা পারপাসে কি আমি একটা মানে অ্যান্সার দিতে চাচ্ছি এটাতে। তো আপনি যদি একটা কাস্টম থিম ডেভেলপ করে ওইখান থেকে সেল জেনারেট করতে চান, মানে রেভিনিউ জেনারেট করতে চান, তাহলে আপনাকে ডন থিমটা ফলো করতে হবে। ডন থিমের যে স্টার্টার প্যাক ওইটার উপরে বেস করে আপনাকে একটা থিম বানাতে হবে, এবং সেটা অবশ্যই একটা ইন্ডাস্ট্রি ফোকাসড থিম হতে হবে, যে আপনি কোন ইন্ডাস্ট্রিকে ফোকাস করে আসলে থিমটা ডেভেলপ করবেন। তো সেটা হইতে পারে ফ্যাশন রিলেটেড অথবা অর্গানিক রিলেটেড থিম হইতে পারে। তো এখানে ওরা বেশ কিছু রিকোয়ারমেন্ট ফলো করে আর কি, মানে ওদের রিকোয়ারমেন্ট ফলো করে 6টা কি 7টা রুলস আছে, এই রুলসটা মেইনটেইন করতে হয়। ওইটা আপনারা ওই শপিফাই থিম ডেভেলপমেন্টের ওয়েবসাইটে পাবেন। জি বলেন হৃদয় ভাই, সরি আপনি বলেন। অনেকগুলা রুলস ওরা দিয়ে দিছে আর কি, যে আসলে কোনগুলা করা যাবে কোনগুলা করা যাবে না, কোনগুলা মাস্ট থাকতে হবে। বিশেষ করে কিছু টেমপ্লেটের কথা ওরা বলে দেয়, যে প্রোডাক্ট টেমপ্লেট মাস্ট থাকতে হবে, তারপর কালেকশন টেমপ্লেট থাকতে হবে, এবং মার্জিন যাতে মানে কাস্টমাইজেশন থেকে যাতে থিম মানে কাস্টমাইজেশন করতে পারে, বিভিন্ন সেকশন করতে পারে, কাস্টমাইজ করতে পারে, ওই জিনিসগুলো ফিচারগুলো ওরা টেস্টিং করে দেন আপনাকে অ্যাপ্রুভ দিবে। যেমনটা আপনি থিম ফরেস্টে যদি কখনো থিম দেন, যে রুলসগুলো মেনটেন করে, একটা কিছু পলিসি আছে ওদের, ওই রকম হচ্ছে থিম ফরেস্ট শপিফাইতেও তাই। তো এখানে ওই রুলসগুলো মেনটেন করে করা, মানে এটা আসলে হিউজ রিসার্চের বিষয়, অনেক কাজ আছে এখানে, অনেক চ্যালেঞ্জের বিষয়, অনেক সাহসের বিষয়। মানে এটা আবার একা একা দৌড়ালে আবার হয় না, টিম ওয়ার্ক করলে বেটার হয়, মানে ওইরকম টিম থাকতে হবে, একা করলে অনেক কষ্ট, একা করাটা অনেক চ্যালেঞ্জিং। আর একটা ইনকামের প্রসেস আছে যেটা আমি করি ওইখানে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, যে আপনি ক্লায়েন্টের জন্য স্টোর বানায় দিলেন, যদি আপনার পার্টনার অ্যাকাউন্ট থেকে যদি অনারশিপটা ক্লায়েন্টকে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা প্যাসিভ ইনকাম পাবেন, সে যতদিন পর্যন্ত ওইটা পেইড হিসেবে ইউজ করছে বা বিজনেস করছে, এটা এইভাবে ইনকাম করা যায়। বা থিম অ্যাজ এ থিম ডেভেলপার হিসেবে সেটা অন্য কেস। জি হৃদয় এখানে আরও কিছু কোশ্চেন বলছে উনি, নিচের দিকে বলছে যে অনেক সময় আমরা দেখি যে থিম স্টাইলের মধ্যে অনেকগুলো থিম থাকে, ওই যে সম্ভবত থিম যখন আমরা লাইভ দেখি তখন কিন্তু অনেক রকমের ওই যে থাকে, টাইপ থাকে, মানে থিম স্টাইল থাকে, এটা খেয়াল করছিলেন নিশ্চয়ই পেইড থিমগুলোতে, ওইটার কথা উনি বলতেছে। আপনি যখন কোনো শপিফাই থিম যখন লাইভ দেখেন, তখন ওখানে কিন্তু একই থিমের মধ্যে অনেক রকমের টাইপ থাকে, কি বলে ওটাকে, স্কিন থাকে বা স্টাইল থাকে, যেমন কালার চেঞ্জ করা এবং প্রোডাক্ট টাইপ চেঞ্জ করে, ওইভাবে দেখায়।
এটা দেখা এই কারণে যে ওই থিমটা যাতে সেল হয়, কারণ আমি ক্যাথাবালি সেল করব, তো আমি আসলে ওই থিমটাই খুঁজবো। ই কমার্সে যে কোনো থিম নিয়ে কিন্তু ক্যাথাবালি সেল করা যাবে, বাট আমি আসলে থিম যখন কিনতে যাব আমার ওইরকম থিম দেখবো যে থিমের মধ্যে অলরেডি ক্যাথাবালি ছবি দিয়ে সুন্দরভাবে দেখাচ্ছে যে এই যে না তোমার ক্যাথাবালি যেখানে সেল হয়, ওরা কিছু ইয়া করে আর কি, ওই জিনিসটার কথা উনি বলছেন। রেডি করে এখন আপনাকে শো করাবে আর কি, মানে ওনাদের কিছু একটা বানাতে পারবেন ওইটাই ওরা বোঝাচ্ছে। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি কি হয়, আপনি প্রিভিউ হিসেবে দেখা হয়, এবং ওইটা কিন্তু ক্লিক করলে দেখবেন আলাদা আলাদা ওয়েবসাইট থেকে সম্ভবত ওটা দেখায়, ওটা এমবেড করে দেখায়, আইফ্রেমের মাধ্যমে দেখায়। স্টোরে নিয়ে যাচ্ছে ওইটা কিন্তু কয়েকটা স্টোর একসাথে করে দেখায়, একই স্টোরে কিন্তু এতগুলো জিনিস হয় না, ওটা ওইভাবে হয় না। কারণ কখনো এরকম আমি দেখি না যে একটা থিম কেনার পরে আপনি এরকম স্টাইল, হ্যাঁ চেঞ্জ করা যায়, আমি দেখেছি স্কিন চেঞ্জ করা যায়, দেখেছি। আমার ভুল, ওইটা 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 হয়তো ভিতরে কোনো মেকানিজম আছে, ওইটা ওইভাবে করে। আচ্ছা, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর একটা কোশ্চেন করছেন উনি, এগুলো সম্পূর্ণ ডিজাইন প্যাটার্ন বা স্টোরি ইমেজ আলাদা হয় থাকে। হ্যাঁ, এখানে ওই জিনিসটা বলছিলাম, এটা ভিতরে কিছু কোড কিছু ফাংশন আছে, কিছু জেসনের কিছু কোড আছে, ওইটার মাধ্যমে এই জিনিসটা চেঞ্জ করে করে দেখানো যায়। বাট খুব একটা, যখন আপনি থিমটা ইউজ করবেন খুব একটা চেঞ্জেস পাবেন না, ওইটা শুধুমাত্র লাইভ প্রিভিউ দেখানোর সময় ওই চেঞ্জেসগুলো আসে, কারণ কারণ আপনি তো ওই ডেমোগুলো ওইভাবে ইম্পোর্ট করতেছেন না। আচ্ছা, আরটিএল ম্যানেজ করে কিভাবে, এরকম একটা কোশ্চেন করছে এখানে। আরটিএল এটা তো পুরো একটা সিএসএস এর ব্যাপার, একটা বাটনকে ক্লিক করলে ওই বাটনটা ট্রিগার করে এবং সিএসএসটা চেঞ্জ করে ফেলে। আরটিএল বলতে হচ্ছে টু লেট, যে অ্যারাবিক ওয়েবসাইটগুলোতে বা ওই কান্ট্রিগুলোতে যে যারা হচ্ছে আরটিএল বেস, সেগুলো হচ্ছে রাইট টু লেফট কন্টেন্টগুলোকে অ্যালাইন করে। ওইটা তো কমন একটা ব্যাপার, একটা সুইচিং, যেমন আমরা ডার্ক মোড লাইট মোড যেরকম করে ওরকম। সো ওইটা তেমন বড় চ্যালেঞ্জ না। আচ্ছা, আমি ওটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে নিচে আরেকজন কোশ্চেন করছে, সাগর ভাই একটু ওয়েট করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে রিমোট জব নিয়ে, এগুলোর সাকসেস রেট কেমন? আপরকে রিমোট জব নিয়ে ভাইয়া এগুলোর সাকসেস রেট কেমন? লাইক কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টে খুব ভালো হয় বা তার রিপ্রেজেন্টেশন বা কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তাহলে আপরকে রিমোট জব পাওয়ার সম্ভাবনা কেমন? কোশ্চেন টু ফরিদ ভাই এবং ডালিম ভাই। আসলে রিমোট জব হচ্ছে পরবর্তী স্টেপ। আপরকে যদি কোনো মানে ফ্রিল্যান্সার যদি হায়ার করে, ও ডিরেক্ট কিন্তু আপনাকে ওইভাবে রিমোট জবে হায়ার করবে, বা আপনাকে রিমোট জব মানে হচ্ছে আপনাকে রেগুলার স্যালারি দিবে এরকম, বা মান্থলি স্যালারি দিবে, ওইভাবে আসলে শুরুতে ওইভাবে ডিসিশন নেয় না। হ্যাঁ, আপনার কথাবার্তায় হয়তো একটা প্ল্যান থাকে তার, যে তার যদি বিজনেস লং টার্ম হয় তাহলে আপনাকে নিয়ে সে চিন্তা করে ওরকম। তো ওইটা একটা ম্যাটার করে। আর আপনার কমিউনিকেশন স্কিল বা প্রেজেন্টেশন ভালো হলেই যে আপনি রিমোটলি হায়ার হয়ে যাবেন এমন না। তো আপনার তো স্কিল থাকতে হবে, সবার আগে স্কিল। আর আপনার যখন স্কিল ভালো থাকবে, আপনার কিন্তু কনফিডেন্স লেভেল এমনি ভালো থাকবে। আপনার কথা বলতে আপনি দ্বিধাবোধ করবেন, আপনার কথা বলাটা ভালো হবে, স্ট্রং হবে, এবং আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকবে। যেই টপিকের উপরে যে সার্ভিস দিবে বা যেটা চায় সে, যদি এটা জানেন, আপনার বলতে কিন্তু দ্বিধাবোধ করবেন, আপনি বুক ফোলায় বলবেন। তখন কিন্তু এর মধ্যে সে বুঝতে পারে যে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল ভালো। আর সাথে হচ্ছে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। শুরুতে বিসমিল্লায় ওইরকম আসলে রিমোট জব পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, অনেকে পেয়ে যায় যদি ওইরকম কমিউনিকেশন করে, বাট কমিউনিকেশন আগে স্কিল, তারপরে কমিউনিকেশন। অনেকে দেখা যায় স্কিল লেভেলটা অতটা স্ট্রং না, বাট কমিউনিকেশন লেভেলটা অনেক ভালো, যখন জব পেয়ে যায় তখন আস্তে আস্তে শিখে কাজগুলো করে। বাট হ্যাঁ, কমিউনিকেশন অবশ্যই ম্যাটার করে, কারণ আপনি ভালো কাজ পারেন কিন্তু আপনি বলতে পারতেছেন না, তাহলে তো আপনি গ্র্যাব করতে পারবেন না। আর কমিউনিকেশন স্কিল এই জন্য দরকার যে আপনি ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কথা বলবেন, মিটিং করবেন, ডিসকাশন করবেন, হতে পারে যে ওই ক্লায়েন্টের আরও ওদের ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তখনও কিন্তু কমিউনিকেশন দরকার হয়। আপনি আপনার ক্লায়েন্টকে বোঝেন কিন্তু ক্লায়েন্টকে বোঝেন না, তখন কিন্তু ঝামেলা আছে। তো এই জন্য আপনার এই জায়গাটায় দুটাই দরকার, সফট স্কিল, টেকনিক্যাল স্কিল দুটাই দরকার। ডালিম ভাই, আপনার যদি কোনো ইনপুট থাকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনি যা বললেন এইটার বাইরে আসলে ওইভাবে কিছু বলার নাই। আমার জাস্ট, আমি তো একমত হইলামই আপনার সাথে, প্লাস আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপওয়ার্কে রিমোট জব যদি পাইতে হয় তাইলে হচ্ছে সবার আগে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। দেন আপনি যেই কাজগুলা পারেন, যেই কাজগুলা দেখে আপনি মার্কেট রিসার্চ করে আপনার প্রোফাইলটা খুলছেন, অবশ্যই সেই কাজগুলা খুঁজে বের করতে হবে যে ওইগুলার জবগুলা কখন পোস্ট করে বা কোন কোন টাইমে পোস্ট হয়, কোন ক্লায়েন্টরা পোস্ট করে। বিশেষ করে বা ধরেন আপনি রাত্রে 12টার দিকে বা ধরেন সকাল 10টার দিকে আপনি ঢুকলেন,
এখন আপনি একটু দেখবেন যে আপনি যেগুলো পারেন সেই রিলেটেড জব পোস্টগুলো আসছে কিনা। এখন এখানে শুধু যে রিমোট জবই আপনি ফোকাস করবেন ব্যাপারটা এমন না। আপনি যেটা পারেন সেই রিলেটেড কাজ হইলেই হলো। সেখানে আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন। দেন যদি আপনার বিডিংটা ভালো হয়, আপনার জব অ্যাপ্লিকেশনটা যদি ভালো হয়, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। এখন সব সেক্টরের কথা তো আমি বলতে পারি না, তবে আমি আমার সেক্টর নিয়ে যদি কথা বলি, শপিফাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা প্রোডাক্ট লিস্টিং ক্যাটাগরি যেটা আছে, এইখানে ওরা ইন্টারভিউ মাস্ট বি নিবে। ইন্টারভিউতে আপনাকে ওইভাবে এক্সপ্লেইন করতে বুঝাইতে হবে যে আপনি এক্সপিরিয়েন্স, আপনার কোনো কিছু দেখানো লাগবে না, আর আপনার কথার মাধ্যমে আপনার ওখানে বুঝাইতে হবে যে আপনি আসলে এক্সপিরিয়েন্স। মানে কিচ্ছু বলা রাখবে না, একটা ইন্ট্রোডাকশন এমন ভাবে দিবেন যেন ক্লায়েন্ট জাস্ট মিনিটের ভিতরে বুঝে যায় হ্যাঁ ইউ আর দ্য রাইট পারসন। তখন আপনাকে হায়ার করবে। হায়ার করার পরে ওরা নর্মালি 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রায়াল নেয়, দেখে কেমন হয়, তারপরে গিয়ে আপনাকে ওরা পার্মানেন্ট করবে বা মান্থলি মান্থলি কন্ট্রাক্টে হায়ার করবে। এখন এইখানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে শুরুতেই ওরা পার্মানেন্ট নিয়ে নিবে। পার্মানেন্ট নেওয়ার জন্য কিছু প্রসেস আছে এবং সব ধরনের জবে পার্মানেন্ট থাকে না। ব্যাপারটা এরকম হয় যে কাজ থাকলে টাকা, কাজ নাই টাকা নাই। ব্যাপারগুলো আমার ক্ষেত্রে সেম। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করি, আমার সবগুলা কাজই রিমোট জব। বাট এখানে কিন্তু যখন ওদের কাজ থাকে, মানে সবাই আমাকে মান্থলি হায়ার করছে লং টার্ম, আমি প্রতিদিনই কাজ করি তাদের জন্য। আর কিন্তু এই জায়গাটাতে যখন ওদের কাজ থাকে না, তখন আমি কোনো ইনকাম করি না, যখন ওদের কাজ থাকে তখন ইনকাম করি। এখন এইখানে কিন্তু এগুলো পার্মানেন্ট জব বললে আসলে ভুল হয়ে যায়। এগুলো যতদিন আছে করতে থাকি, যখন থাকবে না আবার নতুন জব খুঁজে নেব। ব্যাপারটা এরকম। অনেকগুলো কথা বললাম এখানে। অ্যাকচুয়ালি হ্যাঁ, তারপরেও বিষয়টা হচ্ছে লাক। বাট আপনি প্রজেক্টের মাধ্যমে কমিউনিকেশন স্কিল আমাদের বাঙালিদের ভালো হবে না, এটাই স্বাভাবিক। বা ভালো হলেও দেখা যায় ক্লায়েন্টের চোখে ভালো লাগতেছে না, সে আরও বেটার এক্সপেক্ট করে। কিন্তু আপনি যদি প্রজেক্ট দিয়ে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন আপনার কোয়ালিটি দিয়ে, সেটা থেকেও সবার উপরে কিন্তু প্রজেক্ট। আর অনেকে ফাবর মারতে পারে ভালো, দেখা যায় ফাবর মেরে কাজটা নিল, নেওয়ার পরে টিম ওয়ার্কের মাধ্যমে করতেছে বা আরেকজনকে দিয়ে করাচ্ছে, এমনও পাবলিক কিন্তু আছে। সো সেটাও কিন্তু করতে পারেন, এটা সমস্যা না। কারণ এটাও তো এক ধরনের আপনি টিম ওয়ার্ক করতেছেন। আপনি হতেই পারে যে অনেক অনেক মানুষ শুনে যে তার অনেক টাকা আছে, সে চায় যে সে একটা টেক এজেন্সি দিতে, সে টেকনিক্যাল নলেজ নাই বাট তার টাকা আছে এবং একজন সিনিয়র স্কিল্ড কোনো ফ্রিল্যান্সার বা ডেভেলপারকে হায়ার করলো এবং সে একটা টিম ওয়ার্ক করতেছে, জব হান্ট করতেছে, জব নামাচ্ছে এবং সবাই মিলে করতেছে, এখানে একটা প্রফিট জেনারেট হচ্ছে, কিন্তু আপনি জাস্ট টাকা ঢালতেছেন। তো এটাও কিন্তু করা হয়। সো এটা ডিপেন্ড করে আর কি। সো তারপরেও আপনার যেহেতু নলেজ আছে, আপনি বুঝতেছেন যে ইয়েস, তো আপনি যদি কাজ নামাইতে পারেন আপনি আরেকজনকে দিয়ে করতেও পারবেন, কিন্তু অবশ্যই আপনার নলেজ থাকা দরকার। নলেজ ছাড়া কিন্তু ওই এজেন্সিও চলবে না একটা সময়। আচ্ছা, খুব সুন্দর কথা, ধন্যবাদ রিঙ্কিজি। লিড নেই, আমার চোখের প্রবলেম, তো আমি বেশিক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছি না লাস্ট 3-4 দিন ধরে। হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়ে আর বাম চোখে একটু সমস্যা। তবে লিড নেই, সাগর ভাই না হয় অ্যাপ্রুভ করেন, বেটার হবে। ওকে, আমারও ভালো হবে একটু। ওকে নাইম ভাই, ঠিক আছে, আপনি রেস্ট করেন। আমি বুঝতেছি আপনি চোখে বারবার আঙ্গুল দিচ্ছিলেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একজনকে অ্যাড করতেছি, ওনার নাম হচ্ছে সাগর ভাই। ওয়েলকাম সাগর ভাই। সাগর ভাই, আপনি বুঝতেছেন, আপনাকে আমি ইনভাইট করছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। সাগর ভাই, গুড নিউজ ইজ সাগর ভাই ফ্রিল্যান্সার থেকে একজন বিজনেসম্যান হয়েছেন। ওনার একটা নতুন এখনো বিজনেসম্যান হতে পারি নাই, জাস্ট শুরু করছি। ইনশাআল্লাহ আশা করি যে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। আমি মাঝে মাঝে পোস্ট দেখি যে আপনি কি জানি নাম, ফুলবানু, রাইট? আচ্ছা, এই ফুলবানু নামটা মানে মাথায় আসলো কেন? এরকম সময় ফুলবানু ওয়ার্ডটা কেন আপনার? এই নামটা সবাই এমনিতে পছন্দ করে, কিন্তু নামটা শুনলে মনে হয় যে একটু ওল্ড মডেলের। আসলে নামটা দেওয়া হচ্ছে আমার বোনের, ও বাংলা ডিপার্টমেন্টে ইডেনে পড়তেছে আর কি। ওদের একটা মেবি একটা উপন্যাস বা একটা গল্প আছে যেখানে মেইন চরিত্রে যিনি নাম, ওনার নাম হচ্ছে ফুলবানু। এবং নামটা খুবই একটা উচ্চারণ করাটা খুবই সহজ। যেহেতু আমার লোকেশনটা নরসিংদীতে, আমি নরসিংদী মাধবদীতে, তো আমাদের এখান থেকে তো ম্যাক্সিমাম কাপড়গুলো ইম্পোর্ট হয়। যারা হোলসেলের প্রাইস গুলো যারা কাপড়গুলো নেয় তাদের ম্যাক্সিমামই কিন্তু ভাইয়া অনলাইন জগৎ সম্পর্কে আইডিয়া নাই, বা একটু ইউনিক টাইপের বর্তমানে যে নামগুলো থাকে এগুলো নিয়ে তারা উচ্চারণ করতে অনেক সমস্যা হয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে নামটা চয়েস করা আর কি। নামটা কমন হওয়ার কারণে আপনার ব্র্যান্ডিংটা ইজি হবে। হ্যাঁ, এটাই আমি এইটাই টপিকটা মাথায় রেখে চুজ করছি আর কি, নামটা যাতে খুব সহজে সবাই উচ্চারণ করতে পারে আর কি। তো
তো ওখানে কি শুধু লেডিস প্রোডাক্ট নাকি জেন্টস প্রোডাক্ট আছে? আমাদের জন্য কি আছে? হ্যাঁ, সব লেডিস প্রোডাক্ট ভাই, সব লেডিস প্রোডাক্ট। শুরুর দিকে হচ্ছে আমি থ্রি পিসের অনেকগুলো পার্ট থাকে, ফার্স্ট পার্ট দিয়ে শুরু করছি, রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। ঈদের আগে ইনশাল্লাহ আরো কতগুলো আইটেম আছে প্রোডাক্ট হচ্ছে ইয়ে করবো। আর আমি সবগুলো প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করতেছি, কাপড় কিনা থেকে শুরু করে তারপর হচ্ছে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং, কালার কম্বিনেশন, এভরিথিং হচ্ছে আমি আমার কন্ট্রোলে রেখে করতেছি আর কি। ওকে, এখন আপনার সম্পর্কে বলেন। সাগর খন্দকার এই নামটা অনেকেই আপনাকে চেনে, কারণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ। আমি জানি না, মানে আমার মনে হয় আর কি। মোটামুটি দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আপনি মাঝে মাঝে অনেক আগে লাইভে আসছিলেন। জি, বলেন। ফ্রিল্যান্সিং এর হচ্ছে আপনার আমি হচ্ছে এখানে যারা সবাই কাজ করতেছে সবার থেকে হচ্ছে আমি একদম নলেজের দিক থেকে হচ্ছে একদম জুনিয়র লেভেলের। আমি জাস্ট এজ একজন ডিজাইনার, ছোট ছোট ডিজাইনার, নট এনি HTML CSS ডিজাইনার। জাস্ট আমি পেজ বিল্ডার দিয়ে কাজ করি। আর ফাইবারে আমি কাজ করতেছি 2022 এর সেপ্টেম্বর থেকে। আমার ফাইবারের সাকসেসটা হচ্ছে অনেকদিন পরে আসছে। আমাদের কোর্স শেষ হওয়ার অলমোস্ট প্রায় 1.5 বছর পরে। 1.5 বছর হচ্ছে আমি একটা রিমোট জব করছি, যেটা হচ্ছে ফ্যানফ্যাক্টেক শফিকুল শাকিলের, ওনাকে সবাই চিনে। শপিফাই শুরু থেকে ওনারা হচ্ছে শপিফাই প্ল্যাটফর্মটা নিয়ে লিড দিচ্ছে, এখনো স্টিল কাজ করতেছে। ওনারা এখানে 1.5 বছর রিমোট জব করি, দেন ওইখান থেকে হচ্ছে আমি হচ্ছে ফাইবার শুরু করি। তো ফাইবারে আমার ছোট অ্যাচিভমেন্ট হচ্ছে এখন পর্যন্ত 350 টাকার কাজ কমপ্লিট করছি, আর 288 এর মতো 5 স্টার রিভিউ সহ। আর হচ্ছে আমার যা কাজ করা হয় সবগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, ওয়ান প্রোডাক্ট স্টোরে ল্যান্ডিং পেজ, ওয়ান প্রোডাক্ট স্টোর, ড্রপ শিপিং প্রোডাক্ট নিয়ে ম্যাক্সিমাম করা হয়। আর থিম কাস্টমাইজেশন আমার হাতে গোনা কয়েকটা করা হয়েছে আর কি। এমনিতে কোডিং এর বিষয়ে বলতে যেহেতু আমি ফুল স্ট্যাকের স্টুডেন্ট ছিলাম, এজ ইউজুয়ালি HTML CSS যতটুকু জানা এতটুকু জানি। CSS মাঝে মাঝে দরকার হয় পেজ বিল্ডার দিয়ে কাজ করতে গেল। আচ্ছা সাগর ভাই, এমন কি হয় যে যেমন ব্ল্যাক ফ্রাইডে বা ক্রিসমাস বা এখন ফেব্রুয়ারি মাস, ওই যে হ্যাপি নিউ ইয়ার, সরি কি বলে, ভ্যালেন্টাইন টাইম, এই সময় কাজ বেশি, এমন কি? আচ্ছা, আমি আমার ফাইবারের গত 26 মাসের ক্যারিয়ারটা বলি। জানুয়ারিতে আমার জাস্ট টোটাল আর্নিং হয়েছে $375, যেখানে আমার এভারেজ আর্নিং হয় হচ্ছে $1200 থেকে $1300 মতো আমার আর্নিং। একটা অর্ডার জাস্ট আমার হচ্ছে পেন্ডিং এ আছে। জানুয়ারি মান্থ আমার এমন হয়ে গেছে 14-15 দিন কোনো নক নাই। প্রমোটেড গিগ অন করা কিছু রেগুলার ক্লায়েন্ট আছে, তাদেরও কোনো নক নাই। তো আমি মনে করি যে কি, এমনিতে তো একটা সিজন থাকে যে আমরা যেটা বাংলাদেশি মানুষের মধ্যে যেটা প্রচলিত, যে নভেম্বর ডিসেম্বরে একটু কাজ কম থাকে, বা আমার কিন্তু ডিসেম্বরে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে গিগ র্যাঙ্কে থাকলে আর অর্ডার পেন্ডিং এ থাকলে সবসময় কাজ থাকে। পৃথিবীর কেন কেউ আছে, এটা হোক জানুয়ারি, কেন কেউ কাজ দেবে, জানুয়ারি, এটা হোক ডিসেম্বর। আর যদি হচ্ছে একদম খুব সিজন, যে সামনে ভ্যালেন্টাইন ডে বা ব্ল্যাক ফ্রাইডে, নভেম্বরের ক্রিসমাস ডে, কিন্তু আমার গিগ র্যাঙ্কে নাই, আমি অর্ডার ক্যান্সেল খাইছি বা হচ্ছে নেগেটিভ রিভিউ খাইছি, তখন যত কাজে সিজন থাকুক কাজে আসে না। এটা ঠিক। আমার ফাইবার অ্যাকাউন্ট যে ডুব দিছে, ও ডুব থেকে আর উঠে নাই এখনো। ফাইবার নিয়ে তো হচ্ছে বেশি হচ্ছে মানে ইয়া করেন না, আপনি তো অলওয়েজ আপওয়ার্ক নিয়ে হচ্ছে ইয়া করছেন। হ্যাঁ, একটা সময় ছিল ফাইবার নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। তো যখনই আমি আপওয়ার্কে ঢুকছি, ফাইবার মনে হয় টের পাইছিল যে আমি আপওয়ার্কে ঢুকছি, এরপরে আর ডুব দিছে, আর উঠে নাই। আচ্ছা, এখানে তার মানে আপনি পেজ বিল্ডারে কাজ করেন। পেজ বিল্ডার তাহলে ওই ঘুরে ফিরে কি ওই জেম পেজ, পেজ ফ্লাই, এগুলোই? আর কিছু নতুন পেজ বিল্ডার পাচ্ছি, লেআউট হাব, আচ্ছা, আমি তারপর হচ্ছে রেপলো দিক থেকে একদম আমার রিমোট জবের শুরু থেকে আজ পর্যন্ত আমি হচ্ছে পেজ ফ্লাই আর জেম পেজে কাজ করি। শুরুর দিকে সোগানটা হয়তো বা একটা বা দুইটা প্রজেক্ট করছিলাম, আর রেপলো এখন পর্যন্ত আমার কোনো প্রজেক্ট করা হয় নাই। আবার অনেকগুলো পেজ বিল্ডার আছে যেমন ইকম বিল্ডার, এগুলো আমি এখন পর্যন্ত নিজে জাস্ট প্র্যাকটিস পারপাসে কখনো ইউজ করি নাই। যা কাজ করছি সবই হচ্ছে আমার পেজ বিল্ডারে। আর হাতে গোনা কয়েকটা থিম কাস্টমাইজেশন কাজ করছি, এর মধ্যে মোশন থিম, তারপর হচ্ছে ইম্পালস থিম, প্রেস্টিজ থিম, যেটা কমন, এগুলাই আর কি। এর বাইরে কাজ করা হয় না। আর আমার ক্লায়েন্ট যেগুলো আসে ওদেরকে আমি ওইভাবে কনভিন্স করি, যেহেতু আমার গিগটা শুধু পেজ বিল্ডারের উপর। রিসেন্টলি যদিও পেজ বিল্ডারের হচ্ছে অনেক কি বলে কম্পিটিশন, বা ক্লায়েন্ট হচ্ছে চায় না মানে স্পিড অপটিমাইজেশনের জন্য বা কিছু ফাংশনালিটির জন্য, বা ওদের মান্থলি যে হচ্ছে আপনার হচ্ছে ইয়াটা সাবস্ক্রিপশনটা, এটার জন্য হচ্ছে পেজ বিল্ডারটা অনেক ইউজ করতে চায় না। তো আমার কাছে মনে হইতেছে যে আস্তে আস্তে পেজ বিল্ডার থেকে বের হয়ে ডেভেলপমেন্টে যাওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত, কারণ আপনি যত বেশি ওই বিভিন্ন ক্যাটাগরিতে ঢুকবেন, আপনার ক্লায়েন্ট হান্ট করাটা ইজি হবে। আর যেই ক্লায়েন্ট ল্যান্ডিং পেজে কাজ করাচ্ছে, সেই দেখবেন আপনি লিকুইডে কাজ করাচ্ছে, ডেভেলপমেন্টে কাজ করাচ্ছে। হ্যাঁ,
রান করা তো ভাই অবশ্যই ইজি হবে। একটা সেকেন্ড, সরি ভাই। ওকে, আচ্ছা এখানে সাইফুল ভাই একটা অ্যান্সার কোশ্চেন করছিলেন, ওই কোশ্চেন অ্যান্সারগুলো তখন দেওয়া হয়েছিল, পরে কম্পাইল বা বিভিন্ন ইস্যুতে পড়েছি অনেক সময় অনেক ক্লাস ডায়নামিক করতে হয় সেক্ষেত্রে। হ্যাঁ, ওইটা একটা ম্যাটার করে, ডিপেন্ড করে আপনার ম্যানেজমেন্ট কি বা কীভাবে ইউজ করতেছেন। আর হ্যাঁ, ওই যে বললেন না বিভিন্ন রকম স্টাইল আসে, ওইটা আমি দেখেছি, আমি ইউজ করতে যাই ওইরকম দেখেছি, কিন্তু আমি খুব একটা চেঞ্জেস পাই না। ওটা সিলি কিছু চেঞ্জেস থাকে, বাট আমি ওইটা নিয়ে ঘাটিনি কখনো। কারণ আমি যদি ক্লায়েন্টের, কারণ আমি কিন্তু শপিফাই বা থিম ফার্স্টে থিম অ্যাপ্রুভ করাবো বা ওইটা নিয়ে কাজ করবো এরকম কিছু করি নাই, তো ওই কারণে ওই আইডিয়াটা কম। বাট ক্লায়েন্টের কাজ করেছি সিঙ্গেল থিমে বা ডেভেলপমেন্টে ক্লায়েন্টের জন্য বা তার বিজনেসের জন্য, সেটা এক জিনিস। তো সেই ক্ষেত্রে আমি আপনার যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সারটা ওইভাবে দিতে পারবো না, যেটা জানি না। আর এখানটায় হচ্ছে লুৎফর রহমান ভাই আমার দুটো কোশ্চেন প্লিজ অ্যান্সার দিবেন। আউট অফ মার্কেট প্লেসে আমি কীভাবে শপিফাই অনারের সাথে কন্ট্যাক্ট করতে পারি? আউট অফ মার্কেট প্লেসে শপিফাই স্টোর অনারকে আমি কীভাবে স্টোর রিডিজাইন এবং ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিসের জন্য অফার করতে পারি? সম্ভবত হৃদয় ভাই এটা নিয়ে কাজ করেন, তাই না? আউট অফ মার্কেট প্লেস জব হান্টিং করেন। জি ভাই, আমি এটা মানে খুব ভালো পারি এরকম না, কিন্তু আমি ওইভাবে ক্লায়েন্ট জেনারেট করে থাকি আর কি। তো আমি আসলে ইউটিউবে লিংকে মানে আমি যে কাজগুলো করে থাকি ওইগুলো কিছু টিউটোরিয়াল মেক ভিডিও বানাই, যেগুলো নাকি ধরেন একটা টেস্টিমোনিয়াল একটা সেকশন, যেটা নাকি মোটামুটি সবগুলো তো ওই জিনিসগুলো ভিডিও থেকে আমাকে নক দেয় আর কি, দেন ওইখান থেকে আমি বেশ কিছু কাজ পেয়েছিলাম আর কি। তাছাড়া আমি লিঙ্কডইন থেকে হয়তো দুই একটা নক পেয়েছিলাম আর কি, ম্যাক্সিমাম আসে আমার অর্গানিক থেকে আর কি। তো আমি দেখা গেছে যে টিউটোরিয়ালটা মেক করে থাকি ওইটা দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করে থাকি। তো দেখা গেছে আমি প্রথম হৃদয় ভাই, প্রোডাক্ট মেক করেছিলাম আর কি। ওনার হৃদয় ভাই আমার কথা শুনতেছেন? ওনার কোশ্চেন কিন্তু ছিল হচ্ছে কিভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি, আমি ইউটিউব থেকে মানে ক্লায়েন্ট ইয়ে করি, মানে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে জেনারেট করি। আমার হলো অর্গানিক যে ক্লায়েন্ট গুলো আসে ওইগুলো আসলে আমার কন্টেন্ট মেকিং থেকে আসে। ধরেন ইউটিউবে কন্টেন্ট দেই, ওইখান থেকে আসে আর কি। আবার দেখা যাচ্ছে লিংক, ইউটিউবে কি রকম কন্টেন্ট দেন আপনি? আপনার ইউটিউব চ্যানেল আমি দেখি না অবশ্য। আমার ওইখানে খুব বেশি ইয়া নাই সাবস্ক্রাইবার। আপনি কোনো সেকশন বানান বা কোনো একটা টপিকের উপরে কাজ করছেন, সেটার কিভাবে করে ওইটার উপরে পোস্ট মানে ভিডিও বানায় দিয়ে দেন, এরকম কিছু? ইয়েস, আমি কোনো একটা টপিক বানাই, ওইটার উপরে একটা সেকশন বানাই অথবা কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করি, দেন ওইটা আমি শেয়ার করি আর কি। তো লাস্ট যেটা আমার হয়েছিল, তো আমি শপিফাইতে প্রথম দিকে দেখলাম যে উইশ লিস্ট ফিচারটা নাই। তো উইশ লিস্ট ফিচার পর এই উইশ লিস্ট মানে এই আমি যে কথাগুলো বলবো এখান থেকে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো আমি কি অর্গানিক ক্লায়েন্ট জেনারেট করে থাকি মার্কেট প্লেসের বাইরে। আমি কিন্তু কোনো ফাইবার আপওয়ার্কে কাজ করি না এখনো, তো ওইভাবে আমি বুঝি না। কিন্তু আমার এই ক্লায়েন্ট গুলো আসে হলো অর্গানিক ভাবে, তো আমি একটু শেয়ার করি এটা। তো আমি প্রথম দিকে দেখলাম কি যে উইশ লিস্ট ফিচারটা নেই শপিফাইতে, ওইটার জন্য অ্যাপস ডেভেলপ করা লাগে অথবা অ্যাপস ইউজ করা লাগে। তো ওইটা আমি কাস্টম করে বানাইছিলাম, দেন ওইটা হলো বিভিন্ন কন্টেন্ট মেক করে টিউটোরিয়াল মেক করে তো আমি ইউটিউবে দিলাম, তো লিংকডইনে পোস্ট করলাম, আদার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, দেন ওইখান থেকে আমি হিউজ পরিমাণে একটা রেসপন্স পেয়েছিলাম আর কি। তো ওইটা ওইভাবে আমি আসলে ইয়ে করে থাকি, ক্লায়েন্ট জেনারেট করে থাকি মার্কেট প্লেসের বাইরে থেকে। আচ্ছা, লুৎফর ভাই যিনি কোশ্চেন করছিলেন আমি ওনার সম্পর্কে শুনছিলাম, উনি নিজেই হচ্ছে লিড জেনারেট করছিল। তো লিড জেনারেট করে উনি রিসেন্টলি একটা জব করছে, আপনারা আমার প্রোফাইলে দেখবেন যে ওনার পোস্ট আছে। তো আমি একটা জিনিস দেখেছি শুনেছি রিসেন্টলি, ওনার আইডিয়া নিয়েছিলাম যে ফাইবারে, আপনারা এটা জানেন মনে হয় যে গুগলে কিন্তু গুগল ব্রাউজারে কিন্তু এক্সটেনশন আছে। যখন কোনো ওয়েবসাইটে যাবেন, কোনো পেজে যদি যান, তাহলে ওই পেজে যতগুলো মেইল অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসগুলো কিন্তু দেখায় যে এতগুলো মেইল অ্যাড্রেস আছে ওই পেজটাতে। মানে হয়তো লগ ইন করলো ওই ইউজারে কিন্তু মেইল অ্যাড্রেস আছে। যেমন আপনি ফাইবারে যদি কোনো প্রোফাইলে যান, ওই প্রোফাইলে ওই ইউজার যার ইউজারের পেজে গেছেন ওইটার কিন্তু মেইল অ্যাড্রেস দেখায়। এটা আপনারা জানেন কিনা যায় না, আমি কিন্তু এটা ইউজ করছিলাম। বাট আমার আসলে ওইভাবে জব হান্ট করার ইন্টেনশন ছিল না কখনো। এখন আপনি কোনো ইউজারের প্রোফাইলে গেলেন, দেখবেন অনেকে কিন্তু ওই ফিডব্যাক দেয়, তাই না? একজন ফ্রিল্যান্সারকে কিন্তু ফিডব্যাক দিচ্ছে, সেটা আপওয়ার্ক হোক, ফাইবার হোক বা যে কোনো মার্কেট প্লেসে হোক না কেন। ওই ফিডব্যাকের যে ক্লায়েন্ট যে ফিডব্যাক দিচ্ছে ওই ক্লায়েন্টের প্রোফাইলে গেলেও কিন্তু আপনি ওই মেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন।
বিষয়টা হচ্ছে মেইল অ্যাড্রেস পাওয়া না, বিষয় হচ্ছে আপনি কিন্তু লিঙ্কডইনে গেলেও কিন্তু আপনি প্রোফাইল পাবেন। লিঙ্কডইনে কিন্তু অনেক ওইভাবে যদি ফিল্টার করেন, সার্চ করেন, মানে ভালো ভালো পজিশনে, যেমন সিইও পজিশন, তারপর হচ্ছে মার্কেটিং হেড বা ডিজিটাল মার্কেটার, এরকম পজিশনে যারা থাকে তাদেরকে কিন্তু আপনি জবের জন্য অফার দিতে পারেন, মানে কাজের জন্য অফার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি সার্ভিস দিবেন এটার উপর অফার দিতে পারেন। বিষয়টা হচ্ছে আপনি অফার কি দিবেন, কিভাবে দিবেন, ওইটা লেখার ব্যাপারটা, ওই যে মেসেজটা যে দিবেন ওইটা ওই রকমভাবে দিতে হবে যেন ক্লায়েন্ট আপনার ব্যাপারে পজিটিভলি নেয় এবং আপনাকে রেসপন্স করে। তো ওইটা হচ্ছে একটা বিষয়, এটা আপনি চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নেন, বা যারা অলরেডি এইভাবে অনেক ভাই ব্রাদার আছে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্টস দেয় তাদের কাছ থেকে শুনেন, তারাও কিন্তু মাঝে মাঝে কিছু লাইভে যায় এবং তারা ইউটিউব ভিডিও পাবেন। তাদের কাছে যদি মানে খোঁজ খবর নেন বা তারা কিভাবে জব হান্ট করে তারা কিন্তু ভালো বলতে পারবে। আর আমরা এখানে মোটামুটি সবাই কিন্তু মার্কেট প্লেসে কাজ করি, শুধুমাত্র হৃদয় ভাই ছাড়া। হৃদয় ভাই ভালো। আমি একটু বলি, জি আমি কিন্তু নিজেও কিন্তু মার্কেটপ্লেসে কাজ করি না। মার্কেটপ্লেসে আমার কাজ করার অভিজ্ঞতা আচ্ছা হৃদয় অনেকে কাজ আমি অনেকে বলেন। হ্যাঁ, আমার মার্কেটপ্লেসে কাজ করার অভিজ্ঞতা নেই, কিন্তু এরকম কাজ হয়েছে যে বিভিন্ন পেজ বিল্ডার নিয়ে যারা কাজ করে, তো ওরা দেখা গেছে মাঝে মধ্যে কি প্রায় ওরা কাস্টম কোডিংস এর কাজ পেয়ে থাকে। তো এখান থেকে কিছু কাজ করা হয়েছিল। তো আমি লাস্ট একটা প্রজেক্ট করেছিলাম আর কি, ল্যান্ডিং পেজের আর কি, এটা হলো ইয়া থেকে আমি লাস্ট দুইটা অর্ডার কমপ্লিট করেছি কি ফাইবারে, মানে উনি হলো ফাইবার থেকে অর্ডারটা নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ উইদাউট এনি রিভিশন দুইটা অর্ডারই ওনার অ্যাপ্রুভ হয়েছিল আর কি। নাজমুল মুন, আপনি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে চেয়েছিলেন, মনে আছে? অনেক আমি হচ্ছে যে আউট অফ মার্কেটপ্লেসে যে ক্লায়েন্টের কথা বলতেছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা রনি ভাই, আমি কিন্তু মার্কেটপ্লেসে আমি নিজেও কাজ করি না এবং হচ্ছে মার্কেটপ্লেসটা কিন্তু আমার পছন্দ না, ঠিক আছে? তো আমার মূলত আমি কিন্তু ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে হান্ট করি, মোটামুটি সেখান থেকে কিন্তু আমি কাজ করি, ঠিক আছে? তো এই বিষয়টা এর জন্য আমি হচ্ছে আপনাকে মেনশন করলাম যে হচ্ছে বিষয়টা আমি একটু বললে হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারি কিনা চেষ্টা করবো আর কি। ভাইয়া এক্ষেত্রে একটা বিষয় বলবো, আপনি ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক দুইটা জায়গাতে আপনি হচ্ছে হাজার হাজার না লাখ লাখ আপনি হচ্ছে বিজনেস পাবেন যারা শুধুমাত্র ফেসবুক পেজে কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে বিজনেস করে, প্রোডাক্ট সেল করে, ঠিক আছে? আপনি হচ্ছে তাদের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে দেখবেন মানে যাদের মানে বিজনেস করে এক কথা, যারা প্রোডাক্ট সেল করে, যাদের এক কথায় হচ্ছে ওয়েবসাইট নাই, ঠিক আছে, তারা কিন্তু সবাই আপনার ক্লায়েন্ট। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে শুধু সোশ্যাল মিডিয়াতে আমি এটাই করি ভাই, মানে ওয়েবসাইট তো বাইরেও আমার হচ্ছে কোড মেল করা হয়, কিন্তু আমার টোটাল আমার এমন হয়েছে আমি হচ্ছে 15 দিন মার্কেটিং করে বাকি 3 থেকে 4 মাস আমি বসে বসে কাজ করছি, ঠিক আছে? আমি এটা আগে জানতাম না রনি ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, হাজার হাজার না লাখ লাখ বিজনেস শুধুমাত্র তারা ইনস্টাগ্রাম বা ফেসবুক দুইটার উপর, যে দুইটার মধ্যে যে কোনো একটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে একবারে মানে বিজনেস কন্টিনিউ করতেছে এবং হচ্ছে তারা কিন্তু খুব ভালো সেল পাচ্ছে, ভালো সেল করতেছে, তারপরও ওয়েবসাইট নাই। কিন্তু আপনি যদি তাদের যদি একটা বিষয় দিয়ে এনশিওর করতে পারেন যে তোমার ওয়েবসাইট থাকলে তোমার সেল এখান থেকে বাড়বে তো বাড়বে, এখানে কিন্তু পেমেন্টটাও কিন্তু সিকিউর, পেমেন্টটাও সিকিউর ভাবে তুমি নিতে পারবা। তোমার ক্লায়েন্টের সাথে তোমার হচ্ছে মানে কথা বলার যে হ্যাসেলটা যেটা থাকে এখন, দেখা যাচ্ছে তুমি পেজে তোমার মেসেজ দিচ্ছে, তাদের অ্যানসার কইরা তোমার অর্ডার নিয়ে সেটা ডেলিভার করতে হচ্ছে, কিন্তু সেটা তোমার প্রোডাক্ট সম্পর্কে সবকিছু দেওয়া থাকবে। পাশাপাশি হচ্ছে তারা যদি চাই আর কি কন্ট্যাক্ট করার কথা সেটা তো আলাদা, কিন্তু তাছাড়া তোমার হচ্ছে সবকিছু অনলাইনে থাকবে, তোমার ক্লায়েন্ট কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কিনতে পারবে, মানে অর্ডারের এক্সট্রা যে হ্যাসেলটা এটা থাকবে না। আপনি দেখবেন যে মানে আমি বিশেষ করে এই বিষয়টা আমি নিজে পাইছি। পেমেন্ট গেটওয়ে, এই দুইটা পেমেন্ট গেটওয়ে ওটা কিভাবে সলভ করবেন? শপিফাই তো বাংলাদেশে তো পপুলার না, বাইরের দেশের সবারই পেমেন্ট গেটওয়ে আছে, হ্যাঁ। তারা তো হচ্ছে অ্যাড তো চালাইতেছে না, তারা তো মানে এমনিতেই তো হচ্ছে তাদের কার্ড তো থাকে, কার্ড দিয়ে তো তারা হচ্ছে ফেসবুকে পোস্ট করতেছে, গুগলে অ্যাড চালাইতেছে, তাদের তো কার্ড আছে। আর ওই যে সম্ভবত তারা তো যে ইউজ করে পেপাল বা হচ্ছে স্টাইপ থাকে, এটা না থাকলেও তারা বললে করে ফেলে, ঠিক আছে? এটা করে ফেলে, ইয়েস, এটা ঠিক করে ফেলে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে সাপোজ বাংলায় যদি বলি এরকম যে কেউ বিজনেস করতেছে, যেমন আমাদের বাংলাদেশের মানুষজন ফেসবুকে প্রোডাক্ট সেল করে বেশি, ইনস্টাগ্রামে খুব একটা যায় না, কারণ বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রামে ওইভাবে ওই প্রোডাক্টের জন্য যায় না আর কি। ইনস্টাগ্রামে পোস্ট দেয় অথবা ফেসবুকে পোস্ট দেয়, ইনস্টাগ্রামে পোস্ট হয় এই আর কি, ইনস্টাগ্রামে ঢোকেই না খুব একটা। যারা একটু রিচ মানে বড় লোক তারা ঢোকে, আর যারা গরিব তারা আমরা টিকটকে ঢুকি আর ফেসবুকে ঢুকি। যাক, জাস্ট ফান করে বললাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে কেউ যখন বিজনেস করে ফেসবুকে হোক,
বা ইনস্টাগ্রামে হোক বা যেখানে হোক না কেন, আপনি তাকে তার আসলে প্রোডাক্টটা কি, যে কীরকম প্রোডাক্টটা যে সেল করছে তার প্রোডাক্টটা কি এটা নিয়ে কথা বলা, তার প্রোডাক্ট না নিয়ে বোঝা, সে যে কষ্ট করতেছে সেটা নিয়ে বোঝা, এবং তার দুর্বল পয়েন্টটা বের করা। একটা তো দুর্বল পয়েন্ট থাকে, সেটা হচ্ছে তার ওয়েবসাইট নাই, আর একটা হচ্ছে তার প্রোডাক্টটা আরও বেশি সেল হবে, বা মানে তার ওই মানে পয়েন্টটা বের করা যেটা দিয়ে তাকে আপনি ক্লিক করবেন, ট্রিগার করবেন। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ ওয়েবসাইট নাই, এটা তো সবচেয়ে বড় ট্রিগার, কারণ আপনি সার্ভিসটা ওটাই দিবেন অ্যাজ এ ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা শপিফাই এক্সপার্ট। দ্বিতীয়ত হচ্ছে তাকে এটা ঠিক যে আমি ফেসবুকে প্রোডাক্ট সেল করছি, কিন্তু আমার যদি একটা ওয়েবসাইট থাকে বা আমার যদি একটা পেমেন্ট গেটওয়ে থাকে, সাপোজ আমাদের বাংলাদেশের কোম্পানিতে সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা পেমেন্ট গেটওয়ে আছে। পেমেন্ট গেটওয়ে মানে হচ্ছে আমার একটা লাইসেন্স আছে, কারণ আপনি পেমেন্ট গেটওয়ে ইন্ডিকেট করবেন, লাইসেন্সের আগে আপনাকে কখনোই এসএসএল কমার্স বা যে কোনো আরও তো অনেক ইয়ে আছে না, যে আমার পে বা সূর্য পে, এরকম অনেক পেমেন্ট গেটওয়ে আছে এসএসএল কমার্সের মতো। তো তাদের কাছ থেকে এইটা নিতে গেলে আপনাকে কিন্তু লাইসেন্স করতে হবে সবার আগে। তো লাইসেন্স মানে কি, আপনার বিজনেস লাইসেন্স সার্টিফিকেট আছে, কিন্তু যারা ফেসবুকে বিজনেস করে তাদের কিন্তু কোনো লাইসেন্স নাই। যারা আছে যারা দোকান দেয় অফলাইনে বিজনেস করে তাদের কিন্তু লাইসেন্স আছে, বাট শুধুমাত্র আপনি যখন বিসমিল্লাহ করতেছেন প্রোডাক্ট সেলের জন্য, আপনার কিন্তু লাইসেন্স নিয়ে দৌড়াচ্ছেন না। আপনি আগে চিন্তা করতেছেন যে আমার আগে সেল হোক, আমার প্রফিট হোক, দেন আমি লাইসেন্স নিয়ে চিন্তা করব। তো যারা অনলাইনে বিজনেস করে তাদের হয়তো লাইসেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ট্রিগার করতে হবে তার ওয়েবসাইটটা থাকা জরুরি। যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে পেমেন্টটা ইনশিওর করা যায় অনলাইনের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্সটা তো তার ব্যাপার, এটাতে কি হয়, অথেন্টিক বা ট্রাস্ট তৈরি হয় যে তার একটা ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটটাকে ওইভাবে তৈরি করা, এবং ওয়েবসাইটে দেখা যায় তার যে কাস্টমার আছে এই কাস্টমারের কাছ থেকে মার্কেটিং করে। কারণ আপনি যখন ফেসবুকে প্রোডাক্ট সেল করতেছেন, আপনি কিন্তু এই ক্লায়েন্টের ফেসবুক পেজে হয়তো একটা রিভিউ নিচ্ছেন, ফিডব্যাক নিচ্ছেন, কিন্তু যখন ওয়েবসাইটে নিচ্ছেন তখন হতে পারে যে সে প্রোডাক্টের ছবি দিয়ে আপনাকে ফিডব্যাক দিচ্ছে প্রোডাক্টের, বা একটা ভিডিও ফিডব্যাক দিচ্ছে। বাইরের দেশের মানুষজন কিন্তু অনেক বেশি এই জায়গাটা সহযোগিতা করে। যদি আসলেই প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন হয়, আপনাকে কিন্তু ভিডিও ফিডব্যাকও দেয় তারা। আমাদের দেশের কালচারে কিন্তু এটা কম। আমি যদি একটা প্রোডাক্ট ভালো ইউজ করি, যদি ভালো লাগে, আমরা ফিডব্যাক দিব না। কেন ফিডব্যাক দিব না? আমি ফিডব্যাক দিলে তো সে বিজনেস করবে, আমার লাভ কি? আমরা কিন্তু এটা চিন্তা করি, কিন্তু বাইরের দেশে এরকম না, ওরা অনেক বেশি এই জায়গাটায় সাপোর্ট দেয়, সার্ভিস ভালো পেলে সাপোর্ট দেয়। তো এটা ওইভাবে আনতে হবে, কিন্তু আপনাকে মানে মেসেজটা লেখা, এইটা হচ্ছে বিষয়। আপনি কোন ধরনের মেসেজ লিখবেন বা আপনার অ্যাপ্রোচটা কীরকম হওয়া দরকার, যেটার জন্য ক্লায়েন্টকে ট্রিগার করবে বা আপনাকে রিপ্লাই দিবে, ওইটা নিয়ে আপনাকে ইয়ে করতে হবে। এই জন্য আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনি অলরেডি এই ধরনের কাজ করেছেন, এই ক্লায়েন্টের অমুক প্রজেক্ট করেছেন, আপনি হয়তো আউট অফ মার্কেট প্লেসে কাজ করেননি বা ওই ধরনের ক্লায়েন্ট হান্ট করেননি, বাট আপনি আপওয়ার্কে কাজ করেছেন, ফাইবারে কাজ করেছেন, বা অন্য কোনো বড় ভাইয়ের সাথে কাজ করেছেন। আপনি যে কাজ করেছেন সেটা পোর্টফোলিও দেখানো, এবং ওইটাকে ওইভাবে পেঁচায় বা ঘুরায় আপনি বোঝানো যে আমি এই ধরনের ক্লায়েন্টের কাজ করেছি, এই যে দেখো তার বিজনেস সেল বাড়ছে, সে ফেসবুকে সেল করছে, সে ইনস্টাগ্রামে সেল করছে, এখন তার ওয়েবসাইট দিয়েও সেল হচ্ছে, এইটা বোঝানো। আপনি হয়তো কখনো করেন নাই, বাট বিসমিল্লাহ যদি আপনি এইভাবে অ্যাপ্রোচ করেন, আপনি যদি 200-300 মানুষকে অ্যাপ্রোচ করেন, দেখবেন ঠিকই কেউ না কেউ নক করবে। আর এখানে জি বুঝছেন, আপনি হচ্ছে কাজ পারেন, এটা মানে কাজ করেন নাই এটা ম্যাটার করে না, কিন্তু আপনি তো হচ্ছে যখন কাজ শিখছেন তখন তো আপনি কি কাজটা করছেন, মানে প্র্যাকটিস করছেন, হ্যাঁ, ওটাই পোর্টফোলিও। কি কাজ করছেন না করছেন সেটা নিয়ে যদি তারা বলেন যে আমি পারবো, এটা করে দিব, ঠিক আছে, এ কেন হচ্ছে না? এখানে হচ্ছে প্রোডাক্ট তোমার সেল হচ্ছে আজকে 4টা, তুমি ওয়েবসাইট করবা, তোমার প্রোডাক্ট এখানে 8টা সেল হবে, ঠিক আছে? মানে এই বিষয়টা থাকতে হবে, মানে নিজের এটা করতে হবে, ঠিক আছে? আর এখন কিন্তু টিকটকে কিন্তু অনেক বেশি আছে ভাইয়া। টিকটকটা আমি হচ্ছে রিসেন্ট টিকটকটা অ্যাড করছি আমার ক্লায়েন্ট হান্টিং এর জন্য। মোটামুটি হচ্ছে টিকটকেও কিন্তু খুব ভালো এখন প্রোডাক্ট, অনেকে আছে যারা প্রোডাক্ট সেল করে, তাদের কিন্তু ওয়েবসাইট নেই। আর এই যে আরেকজন ভাই হচ্ছে প্রশ্ন করছে যে হচ্ছে তারা বুঝবে কিভাবে যে তাদের হচ্ছে ওয়েবসাইট নাই। ওরা যাদের ওয়েবসাইট আছে, আপনি একটা বিষয় দেখবেন ভাইয়া, ওদের কিন্তু ইনস্টাগ্রাম হোক বা টিকটক হোক, ফেসবুক হোক, ওদের যদি ওয়েবসাইট থাকে কিংবা না থাকে, ওরা হচ্ছে লিঙ্কট্রি কিন্তু ওরা ইউজ করে। ম্যাক্সিমাম গুলো যারা বিজনেস করে তাদের হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা যে কাজগুলো তারা করতেছে, সেল করতেছে, তাদের কিন্তু একাধিক বিজনেসও থাকে যাদের কোনো ওয়েবসাইট নাই। তারা করে কি, প্রত্যেকটা কিন্তু লিঙ্কট্রি থ্রুতে তারা কিন্তু হচ্ছে প্রোফাইলে বায়োতে কিন্তু তারা সেটা অ্যাড করে রাখে।
ঠিক আছে, আপনি ওইখানে যে ওইখানে হচ্ছে কি লিঙ্কট্রি হয়, সম্পর্কে অনেকে জানে না, আমি আমার প্রোফাইলটা ওইভাবে সাজা রাখছি লিঙ্কট্রিতে, যদিও আমি এটাকে পোস্ট দেই না কখনো। আচ্ছা লিঙ্কট্রি, আমি ওইটা হ্যাঁ করি নাই বুঝছেন, বলেন। দেখছি অনেকদিন থেকে, ভাবতেছি করা দরকার বুঝছেন, কারণ সবগুলা সোশ্যাল মিডিয়া এক্সাম থাকলে দেখা যাচ্ছে আলাদা আলাদা ভাবে তাদের খুঁজে দেখতে হইলো না, যেটাতে ভালো লাগলো সেটাতে ঢুকে গেল। লিঙ্কট্রি যদি থেকেও এরকম প্রোডাক্ট সেল থাকে করা যায়। বায়োতে, এক জায়গা থেকে সবকিছুই করা যায় আর কি। তো বায়োতে কিন্তু তাদের ওয়েবসাইটটা থাকে। আর ওই যে বললাম যে হচ্ছে নিজেকে যদি সেলসম্যান হিসেবে যদি নাই করতে পারেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ হবে না। আপনারা মার্কেট প্লেসের বাইরে যখনই আপনি যাবেন, আপনাকে হচ্ছে অবশ্যই, আপনি যদি কাজ মানে ক্লায়েন্টের কাজ না করে থাকেন, আপনি বলতে পারবেন না কাজ করেন নাই। আপনাকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমি এর এই বিজনেসটাতে এর সেল আসছিল 4টা, আমি তার এখানে সেলটা 8টা না হলে 7টা নিয়ে এসে দিছি। ঠিক আছে, কারণ কি তার যখন ওয়েবসাইট যখন সে ডিজাইন করবে, তখন তার আর হচ্ছে ফেক অনেক আছে না, যে যারা হচ্ছে মনে হয় যে বিজনেস করতেছে কিন্তু ফেক ফেক লাগে। যখন হচ্ছে তার ওয়েবসাইটটা থাকবে, তখন কিন্তু তার যে হচ্ছে ট্রাস্টের যে ইস্যুটা কাস্টমারের, সেটা কিন্তু বাইরে যাবে। ঠিক আছে, আপনার এই বিষয়টা মেনশন করছে, মানে মেনশন করা যায় অনেক ভাবে, যে হচ্ছে তুমি যখন হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করে নিবা, দেখা যাচ্ছে তুমি এই ওয়েবসাইটের অ্যানালিসিসটা দেখো, এটা তো হচ্ছে তাদের ওয়েবসাইট ছিল না, তার ওয়েবসাইট থাকার আগেকার সেল, এটা তারা পার ডে এই সেল করতো। আমি যখন তার ওয়েবসাইটটা ডিজাইন করে দিছি, সাথে আরেকটা যদি হচ্ছে মার্কেটিং এর জন্য যদি তার কাছে মার্কেটিং করেন আপনি নিজেও, সেটাও করতে পারেন, যে আমার এই মার্কেটার যে আমি তার মার্কেটিং করে দিয়ে এখন হচ্ছে তার সেল আমি 2 গুণ 3 গুণ বাড়ায় দিছি, এখন সে এত সেল করতেছে। আর যদি এমন হয় যে আপনি একটা টিম আছে যেখানে ডিজিটাল মার্কেটিং বা বুস্টিং এর কাজও করান, অনেক এই জায়গাটায় কিন্তু অনেকে চ্যালেঞ্জ ফেস করে যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রাইটিং, বুস্টিং, তো ওইটা যদি একটা টিম ওয়ার্ক হিসেবে বা টিম হিসেবে যদি নিজেকে প্রেজেন্ট করেন যে আমরা সব করে দেব, অনেক এজেন্সি তো আছে এরকম যে পুরো বিজনেস হ্যান্ডেল করে, তো তাহলে কিন্তু এটা আরো ভালো, এটা ডিপেন্ড করে আর তবে কি। ওদের কিন্তু পার্সোনাল মার্কেটার থাকে, ওদের কাছে আবার হচ্ছে মার্কেটিং আর হচ্ছে গ্রাফিক্স এর কাজ বিক্রি করতে গেলে খুব একটা মানে হয় না, কারণ রেসপন্স ওদের পাওয়া হয় যায় কি, না। ওদের ইনহাউস দেখা যাচ্ছে, আমি যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি ম্যাক্সিমাম ওদের হচ্ছে কিন্তু ইনহাউস ডিজাইনার আছে এবং তাদের মার্কেটার আছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো সেল পাচ্ছিল, তারা শুধুমাত্র ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকের মাধ্যমে। ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু তারা খুব ভালো সেল পাচ্ছিল। তারপরও তাদের মানে হচ্ছে কিন্তু মানে এই ক্ষেত্রে তাদের হচ্ছে মার্কেটার এবং হচ্ছে ডিজাইনার দুইটাই কিন্তু তারা আছে। হুম, আচ্ছা এখানে একজন কোশ্চেন করছে যে ফাইবার সাকসেস পাওয়ার জন্য রাতে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হয়? ফাইবার এক্সপার্ট এটা আমি বলেন। জি, এটা আসলে আগে ভ্যারি করতো আমার মনে হয়, এখন বর্তমানে ফাইবারের যে অ্যালগরিদমটা হইছে, আমার মনে হয় না 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হয়। আপনি যদি অ্যাক্টিভ থাকতেই চাই, তাহলে আমার মনে হয় রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত, মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ম্যাক্সিমাম আমার অর্ডার গুলো আসে এই সময় রাত 3টা থেকে সকাল 8টা, এই টাইমটা যদি অ্যাক্টিভ থাকা যায় বেস্ট। আর অন্যথায় ফাইবারে আসলে ওইভাবে আমার মনে হয় না এখন অ্যাক্টিভ থাকতে হয়। যে কোনো সময় অর্ডার আসতে পারে, যে কোনো সময় নক আসতে পারে, মানে যে কোনো সময় ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে। এটা ভ্যারি করে, এটা ভ্যারি করে। আর শুরুর দিকে আপনি যখন কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। মার্কেট প্লেসে কাজ শুরু করবেন তখন একটু চ্যালেঞ্জ, একটু কষ্ট করতে হয়, অ্যাক্টিভ থাকার প্রবণতাটা বাড়ায় দিতে হবে। বাট একটা সময় যখন আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে, তখন ক্লায়েন্ট আপনি ঘুমায় গেলেও ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করবে। মানে এটা আমরা বলি আর কি। সো ওইটা আচ্ছা রনি ভাই, এই ক্ষেত্রে আমার এখানে এই বিষয়টা নিয়ে আমার একটা কোশ্চেন আছে। জি, আমি নিজেও কিন্তু মার্কেট প্লেসে কাজ পাই না, করি না বললে ভুল হবে, কারণ আমি চেষ্টা করতাম, আপনি চেষ্টা করেন কিন্তু আমি পারেন না। ফাইবারে হ্যাঁ। লেভেল 1 প্লেয়ার হয়েছিলাম। হুম। ঠিক আছে, আমি করতাম কি, আমার হচ্ছে নিজস্ব যে ক্লায়েন্ট গুলো ছিল তার একটা ফাইবারে কাজ নিতাম, কিন্তু আমার গিগটা কিন্তু আমি হচ্ছে কখনো র্যাঙ্কে উঠে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাজ এ নতুন যারা কাজ করবে, আমার তো তাও হচ্ছে মোটামুটি ফাইবারে 3-4টা অ্যাকাউন্ট আমার গেছে অলরেডি, এটা হচ্ছে আমার মনে হয় 4 নাম্বার অ্যাকাউন্ট। তো এটাতে কিন্তু লেভেল 1 ছিলাম, এখন আবার নামায় দিচ্ছে। ঠিক আছে, অনেকদিন যাবত কাজ কাম করি না বা হচ্ছে কাজ কাম পাই না। তো সেক্ষেত্রে যদি নতুন অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে মানে ওই যে অ্যাক্টিভ থাকার বিষয়টা আমরা কেমনে মানে বলবো, শুধুমাত্র কি রিফ্রেশ করবে নাকি গিগ আউট করে বসে থাকবে, এই বিষয়টা ভাই আমার নিজের মধ্যে ইয়ে থাকে। ঠিক আছে, আমি দুই রকমের বিষয় পাই। একদল বলে যে হচ্ছে গিগ এডিট করলে হচ্ছে গিগের র্যাঙ্ক হারাই, যতটুকু আছে ততটুকু ডাউন হয়। আবার একদল আছে যারা বলে যে হচ্ছে যখন দেখা যাচ্ছে কাজ আসতেছে না বা ক্লায়েন্ট রিস্ক করতে পারতেছে না, তখন হচ্ছে গিগ কন্টিনিউয়াসলি এডিট করতে হয়। ঠিক আছে, যে 2-3 দিন পর পর হচ্ছে গিগ এডিট করলো, ফাইবার বুঝলো সে অ্যাক্টিভ আছে, সে মোটামুটি তার সার্ভিস গুলো সেট করতেছে। তো এই ক্ষেত্রে ভাইয়া হচ্ছে যদি বলতাম যে হচ্ছে, তাহলে মনে হয় ক্লিয়ার হইতে পারতাম আমি নিজেও। এই কোশ্চেনটা আমারও, এই অ্যান্সারটা কে দিবে? আমার তো নিজেরই গিগ র্যাঙ্ক হয় না। এটা হচ্ছে ভাই আপনারা দেন, তারা ফাইবারে হচ্ছে খুব ভালো কাজ করতেছেন, ফাইবার সাগর খন্দকার এবং
বলেন হ্যাঁ। কি টিপস আছে আচ্ছা, আপনাদের কাছে আমি যেন আমরা গিগ র্যাঙ্ক করি, বলেন। টিপস নাই, টিপস বলতে কিছুই নাই, আমি বলি। ফার্স্ট অফ অল হচ্ছে বায়ার কোশ্চেনটা ছিল যে ফাইবারের নতুনরা যারা শুরু করতেছে তারা কিভাবে হচ্ছে র্যাঙ্কে আনবে। অনেকে বলে যে গিগটা হচ্ছে এডিট করলে র্যাঙ্ক হারায়, অনেকে বলে যে হচ্ছে গিগটা এডিট করলে হচ্ছে এটা র্যাঙ্কে আসে। আবার আরেকটা মাঝখানে উনি একটা বিষয় অ্যাড করছে যে ওনার যেগুলো আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট ওনাদের গুলো অর্ডার নিয়ে উনি ফাইবারে অর্ডার প্লেস করে দেখছে, তারপর হচ্ছে গিগটা র্যাঙ্কে আসে নাই। তো প্রথমত কথা হচ্ছে যে আমার যে টপিকটা নিয়ে আমি গিগটা মেক করছি, এই টপিকে গিগের যেগুলো একদম শুরুর দিকে যেগুলো র্যাঙ্কে আছে ওদের সাথে আমার থাম্বনেইল, ভিডিও, ডেসক্রিপশন, এফএকিউ এগুলো কতটুকু মিলতেছে, ওদের সাথে আমাগুলো কতটুকু কম্পিটিটরে গিয়ে ভালো রেজাল্ট করতেছে এটা দেখা। যদি এটা ঠিক থাকে, আমার কাছে যদি মনে হয় যে ওদের সাথে আমার মোটামুটি একটা কম্পিটিশন যাওয়ার মতো একটা পর্যায়ে চলে আসছে, দেন তখন হচ্ছে অ্যাক্টিভ থেকে নিজের মতো করে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা। যদিও আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুকটাক করে একটা অর্ডারও পাই নাই, এদিক থেকে আমি একদম জিরো। তারপর যদি পরিচিত ক্লায়েন্ট থাকে যারা কিনা আমাকে আউট অফ মার্কেট প্লেসে কাজ দিচ্ছে, তাকে আমি মার্কেটে নিয়ে তার কাছ থেকে অর্ডারটা নিয়ে তাকে আমি এনশিওর করা যে আফটার 24 আওয়ার্স লেটার আমাকে প্রাইভেট ফিডব্যাক দেওয়া। প্রাইভেট ফিডব্যাকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফাইবারের জন্য। আর এখন তো নেগেটিভ রিভিউ আসা তো তার অনেক বেশি টাফ হয়ে গেছে। প্রাইভেট ফিডব্যাকটা আসলে এরকম 4টা 5টা যদি প্রাইভেট ফিডব্যাক সহ 5 স্টার কমপ্লিট করা যায় এবং গিগের যদি সবকিছু ঠিক থাকে, তখন আশা করা যায় যে গিগটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। আমার সাজেশন হচ্ছে এটা আর কি। আর ফাইবারে আমি দেখছি যে ফাইবারে গিগটা র্যাঙ্ক থাকে 5 স্টার, আর প্রাইভেট ফিডব্যাক সব ভালো অর্ডার কমপ্লিট করলেই। যত ভালো গিগ হোক সেটা তো অবশ্যই পজিটিভ পয়েন্ট শুরুর দিকে, কিন্তু হচ্ছে অর্ডার রেগুলার বেসে কমপ্লিট না করতে পারলে সেই গিগ আস্তে আস্তে 300 400 রিভিউ থাকলেও সেটা একদম লাস্ট পেজে চলে যায়। এক্ষেত্রে আমি আরেকটা শেয়ার করি ভাইয়া, যেহেতু হচ্ছে নতুনের কিংবা হচ্ছে যারা কাজ পাচ্ছে না তাদের কথা হচ্ছে, তো তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি বলতেছেন যে হচ্ছে কন্টিনিউয়াসলি যে কাজগুলো যদি না করা হয় বা হচ্ছে রিভিউ না পাওয়া যায়, তাহলে হচ্ছে এটা আবার হচ্ছে চলে যায় 300 400 রিভিউ যদি থাকে। তো এই ক্ষেত্রে অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ নিউ সেলার হিসেবে তো আমরা তো মানে কাজই পাচ্ছি না। সেক্ষেত্রে ধরেন আমি ফলো করলাম যারা হচ্ছে শুরুর দিকে আসে, আমি যে সার্ভিসটা দিতেছি, লাইক সবচাইতে মনে হয় শপিফাই কিওয়ার্ডের মধ্যে শপিফাই স্টোর ডিজাইন বা শপিফাই ড্রপ শিপিং নিয়ে মানে সবচেয়ে বেশি গিগ আছে। আমি যতটুকু আমি দেখছি, যদিও উপরে একটা যাওয়া আসা হয় না, তো সেই জায়গাতে ধরেন আমি হচ্ছে এই কিওয়ার্ডের উপর একটা গিগ র্যাঙ্ক করা। আমি কি করলাম, ফাইবারে আমি গেলাম, যারা হচ্ছে এটা নিয়ে মোটামুটি হচ্ছে সামনের দিকে আর কি, তাদেরকে ফলো করে তাদের মতো করে মানে আমি সার্ভিস রেডি করলাম। তাদেরকে কপি করার কথা বলতেছে না, তাদের থেকে আইডিয়া নিয়ে তারা কি কি সার্ভিস দিচ্ছে, কোনো যদি পারি তাদের থেকে কিছু যদি অ্যাড করতে পারে আর কি, সেগুলো আমি দিলাম, শেয়ার করলাম। এরপর হচ্ছে আমি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, তাদেরকে থেকে আমি হচ্ছে রিভিউ নিলাম। কিন্তু এটা কতটা আছে, আমি নিজে তো বেশ কয়েকটা ক্লায়েন্ট হারাইছি যারা হচ্ছে ফাইবার এসে দেখে চিপ রেটে কাজ করতেছে, আমার সার্ভিস রেট অনেক বেশি আছে। এটা হচ্ছে আমি আমার হচ্ছে আমি হ্যাঁ বলেন, শেষ করেন, আপনার কোশ্চেন শেষ করেন। আপনি হচ্ছে সবগুলো উপরে একসাথে দেন। তো আমি নিজে হচ্ছে আমি কিন্তু ক্লায়েন্ট হারাইছি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যখন ক্লায়েন্ট একটা অর্ডার দিচ্ছে, আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আসে, বিশেষ করে আমার কথা যদি বলি, আমি ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো এদের খুব একটা সময় কিন্তু কারোর হাতে থাকে না। মোটামুটি তারা নিজেদের বিজনেস কিংবা নিজেদের তারা অন্য কোনো না কোনো কিছুর সাথে জড়িত আছে, তাদের হয়তো ফিজিক্যাল বিজনেস আছে কিংবা তারা অন্য কোনো একটা কাজের সাথে জড়িত, যেখানে কিন্তু তারা সময় দিতে পারে। যতটুকু পারে এতটুকু হয়তো আপনার সাথে বৈশাখ থেকে কাজ করে দেয় বা কাজ করে, আপনি কি ফলো আপ করেন। তো এই সময়টাতে যখন আপনি হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে মানে এই বিষয়টা থেকে মানে কেমন করে অফার করতে পারেন যে হচ্ছে আমাকে হচ্ছে আমার ফাইবারে বা হচ্ছে আপওয়ার্কে আমার রিভিউ দরকার, তুমি আমাকে হচ্ছে রিভিউ দাও, কিন্তু ও কয়টা মানে কতটা পর্যন্ত নিতে পারি আমরা, কারণ হচ্ছে আমি নিজেই আমি টোটাল মনে হয় 11টা কাজ করছি ফাইবারে, মানে 11টা অর্ডার নিছি ফাইবারে, শুধুমাত্র এর মধ্যে 2টা মনে অর্গানিক আসছিল, বাকি 9টা কিন্তু আমার ক্লায়েন্টের থেকে নেওয়া, তারপরেও কিন্তু আমার হচ্ছে গিগটা র্যাঙ্ক করে নাই। তো সেই জায়গা থেকে এখানে ডিফারেন্ট কোনো কিছু আছে কিনা বা ডিফারেন্ট কোনো মেথড। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করছেন, যদি ভুলে যাই একটু রিমাইন্ডার দিয়ে দেন। প্রথমত হচ্ছে বিগিনাররা এত আপনি প্রসেসগুলো কমপ্লিট করার পরে তো আসতেছে না। লাস্টের প্রশ্নটা আমি আগে উত্তর দিই যে আমি একটা ক্লায়েন্ট, তার একটা বিজনেস আছে, সে ভেরি বিজি পারসন, তার অনেক কাজ থাকে, সে তো আমার সাথে ফাইবারে চ্যাটিং করে আমাকে রিভিউ লিখে 5 স্টার দিয়ে প্রাইভেট ফিডব্যাক দিবে না, স্বাভাবিক, এটা তার এত সময় নেই। তখন আমি যেটা করি, আপনি যেটা বললেন যে 11টা আমি অর্ডার কমপ্লিট করছি, এর মধ্যে 9টা হচ্ছে আমি ক্লায়েন্টের মাধ্যমে নিছি, ম্যানুয়ালি ভাবে কাজ করছেন, বাট হচ্ছে সেটাকে ফাইবারে ম্যানুয়ালি ভাবে নিছেন। তখন আমার যে ক্লায়েন্ট গুলা, যেমন আপনারা যারা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে হান্টিং করেন, আমার ক্লায়েন্ট হান্টিং হচ্ছে যখন আমি হচ্ছে সুযোগ পাই জুমের পরিবর্তে মিটের লিঙ্ক দিই,
মিটিং লিঙ্ক দিয়ে ক্লায়েন্টে যদি দেখি যে ব্যবসা ভালো, তারে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। এগুলো খুব কমই হচ্ছে আমার সাথে রিপিটেড হয়েছে। তো এগুলো হোয়াটসঅ্যাপে থাকলে কি হয়, যখন দেখতেছি আমার গিগটা র্যাঙ্কে নাই বা আমার একটা রিভিউ দরকার, আমি একটা অর্ডার ক্যান্সেল পেয়েছি, কমপ্লিট অর্ডার রেশিও কম, তখন তাকে আমি আগে বলি যে আমার একটা অর্ডার লাগবে, তুমি কখন ফ্রি আসো। তো সে যদি বলে শিওর নো প্রবলেম, তখন আমি স্টেপ বাই স্টেপ জাস্ট টেক্সট গুলো লিখে দিই যে এই প্রশ্নগুলো করো, আমি জাস্ট তোমাকে অর্ডার রিকোয়েস্ট পাঠাই দিব, দেন পাঠানোর পর ডেলিভারি রিকোয়েস্ট পাঠাই দিই, সে রিভিউ কি দিবে সেটাও আমি লিখে দিই, যেটা হচ্ছে বাস্তব আমি আমার গিগটাকে যেভাবে হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসছি আর কি। আর শুরুর দিকে তো আমার কোনো ক্লায়েন্ট ছিল না, যে আমার একটা ফিলিপাইনের ক্লায়েন্ট বা আমেরিকার ইউকে ক্লায়েন্ট এগুলো তো আমার নাই, যেহেতু আমি হচ্ছে শুরুর দিকে। তখন আমি কি করছি, পেইড অর্ডার কিনা, যেটা বাংলাদেশি থেকে যারা কিনা গ্রাফিক ডিজাইনে কাজ করতেছে, যারা কিনা অন্য সেক্টরে কাজ করতেছে, ওদের কাছ থেকে আমি কিছু পেইড হচ্ছে অর্ডার কিনছি। মোটামুটি বাংলাদেশে যারা কিনা শপিফাই ডিজাইন নিয়ে কাজ করতেছে, যারা কিনা ল্যান্ডিং পেজ বিল্ডার নিয়ে যারা কিনা লিড দিচ্ছে, সবারই প্রোফাইলে কম বেশি বাংলাদেশি টুকটাক আছে, কারোর বেশি কারোর হচ্ছে কম, প্রোফাইলে রিভিউ গুলো চেক করলে। তো ওদের সাথে কমিউনিকেশন গুলো আমি খুব আমরা অনেক ডিটেলস করছি, যাতে ফাইবার যাতে না বুঝতে পারে যে হচ্ছে আমি তার কাছ থেকে অর্ডারটা কিনতেছি। তাকে আমি মেসেজ লিখে দিয়েছি, সে জাস্ট কপি পেস্ট করে হচ্ছে রিপ্লাই দিতে। অ্যাজ এ একটা শপিফাই ডিজাইন হিসেবে আমি তো জানি যে ক্লায়েন্ট আমাকে কি কি প্রশ্ন করতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে আমি ফাইবারের যখন সেলার প্লাস স্ট্যান্ডার্ডটা যখন ইউজ করতাম, তখন একটা মিটিং হচ্ছে অ্যারেঞ্জ করা যেত, যে রনি ভাই অবশ্য জানেন, যেটা শিডিউল মেনটেন করে, যে আমি মিটিং এর জন্য হচ্ছে করছি, সে একটা সময় আমাকে আধা ঘন্টা বা 40 মিনিট একটা সময় দিবে। তো ওইখানে ফাইবারে যারা এক্সপার্ট থাকে ওইখান থেকে একজনের সাথে মিটিং এ করার পর তাকে আমি কোশ্চেন করছিলাম যে এটা কি সেফ কিনা, বা আমি হচ্ছে এরকম কোশ্চেন সেফ কিনা, তো ডাইরেক্ট বলছি যে সামটাইমস আই নিড টু দা another service like that, the Shopify banner design or anything, the product image design, so that I can hire from the Bangladeshi freelancer. Is it safe for my account or everything, Fiverr rules and conditions? সে বলছে যে of course তুমি করতে পারো, কারণ তুমি তো অন্য একটা প্ল্যাটফর্ম থেকে অন্য একটা সার্ভিস তুমি পারচেজ করছো, যেটা কিনা তোমার শপিফাই সাথে রিলেটেড। সেটা হইতে পারে ব্যানার ডিজাইন, প্রোডাক্টের ইমেজ ডিজাইন বা লোগো ডিজাইন। তো এটা কোন কান্ট্রি থেকে নিতেছি এটা কোনো ভেরি করে না, বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ফাইবারের চেকিং এর কমিউনিকেশন গুলো খুব স্ট্যান্ডার্ড ভাবে মেনটেন করা আর কি। আর যখন হচ্ছে ফাইবার যখন হচ্ছে দেখবে যে হচ্ছে আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড গুলা মেনটেন করতেছেন, প্লাস কমিউনিকেশন গুলা হচ্ছে আপনি খুব ভালো করতেছেন, তখন ফাইবার হচ্ছে আপনাকে হচ্ছে ওইরকম টাইপের কোনো ওয়ার্নিং দিবে না। আর আমি আজ পর্যন্ত হচ্ছে ফাইবার থেকে হচ্ছে কোনো ওয়ার্নিং পাই নাই ক্লায়েন্টের সাথে হচ্ছে আমি ফেক অর্ডারের জন্য হোক বা হচ্ছে আমি রিভিউ নিছি, এগুলোর জন্য এখন পর্যন্ত আমি পাই নাই। আর সব থেকে বড় যে ওয়ার্নিংটা আমি পাইছি সেটা হচ্ছে যে আমি ফাইবারে একটা ক্লায়েন্ট আমার অর্ডার ক্যান্সেল করতে চাইছে, সে আমাকে রিকোয়েস্ট দিছে, আমি অর্ডারটা ক্যান্সেল করি না। সে একবার দিছে, আমি সেটা ক্যান্সেল করে দিছি, তারপর সে হচ্ছে আবার দিছে, আমি সেটা ক্যান্সেল করে দিছি। তো দেওয়ার পর সে সুন্দর করে সাপোর্টে গিয়ে হচ্ছে আমার নামে অভিযোগ করছে। অভিযোগ করার পরে সাপোর্ট থেকে আমাকে ওয়ার্নিং দিছে যে ক্লায়েন্ট যখন অর্ডার ক্যান্সেল করে দিবে তখন যেন আমি অর্ডার ক্যান্সেল করে দিই, কি প্রবলেম সেটার জন্য হচ্ছে আমি ফাইবারে যাতে জানাই আর কি। তো এটা হচ্ছে আমি সব থেকে বড় যেটা ধাক্কা খাইছি শুরুর থেকে। এরপরে এখন পর্যন্ত আমি ফাইবার থেকে কোনো ফাইবারের রুলস এন্ড কন্ডিশন বা ক্লায়েন্টের সাথে কোনো আগ্রুমেন্ট এগুলোতে যাইনি। আর আমাদের দিক থেকে কপালটা অনেক ভালো, বেশ অনেকগুলো অর্ডার আমি ক্যান্সেল করেছি ঘুমের কারণে, আইসামের কারণে। এমন হয়েছে যে 4 দিন প্রজেক্টের টাইম নিয়েছে, 4 দিন শুয়ে মোবাইল টিপতেছি, 4 দিন সময় শেষ, 5 দিনের মধ্যে ক্লায়েন্ট পেয়ে গেছে। আমার ক্যান্সেলে যতগুলো অর্ডার খাইছি 85% একদম টু বি অনেস্ট শুধু আমি আমার ঘুমের জন্য আইসামের জন্য অর্ডার ক্যান্সেল খাইছি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, কোশ্চেন মিস করতে আমাকে হ্যাঁ নাজমুল বোন, ভাইয়া বলেন। নাজমুল বোন, আপনার কোনো কোশ্চেন, সবগুলো কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ আমি সবগুলা কোশ্চেনের অ্যান্সার পাইছি, কিন্তু আমার একটা জায়গাতে তাও হচ্ছে এই বিষয়টা আপনার কনফিউশনটা হচ্ছে যে ভাই আমি তো অর্ডারও নিলাম, গিগও সাজাইলাম, সবকিছুই করলাম, মার্কেটিংও করতেছি, আমার রিভিউ ভালো, চেকিংও, তারপর আমার গিগটা কেন র্যাঙ্কে আসতেছে না, তাই তো? হ্যাঁ, আমার হচ্ছে দুইটা বিষয় আমি থিঙ্কিং করতেছি। প্রথমত, আমরা যারা হচ্ছে আউট অফ মার্কেট কাছে কাজ করতেছি, কিংবা আপনিও হয়তো আপনার যে বাজেটটা আপনি হয়তো দেখবেন ফাইবারে কিন্তু হচ্ছে এখন তো হচ্ছে মিনিমাম তো হচ্ছে $80 পড়ছে না, যে $80 দিতে হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে, প্রোগ্রামিং টেক থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে ক্যাটাগরি, এটা তো হচ্ছে মিনিমাম $80 রাখতে হবে প্রোডাক্টের প্রাইসটা, মানে সার্ভিসের প্রাইসটা। এবং এটার আগে কিন্তু এখনো আমি যতটা দেখছি এখনো কিন্তু $30 কিন্তু ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে, যারা কিন্তু ওয়েবসাইট মেইনটেনেন্স ক্যাটাগরি থেকে কিন্তু দিকটা আসছে, এটা আমি দেখছি। তো সেই জায়গা থেকে আমি যদি বলি অন এভারেজ আমার কিন্তু যদি আমার নিজের কথা বলি, আমি থিম কাস্টমাইজেশন করি, আমার হচ্ছে অন এভারেজ $350 হচ্ছে আমার এভারেজ প্রাইস
আমি যদি বলি। এখন আমার তবে ম্যাক্সিমাম কাজ কিন্তু আমার হচ্ছে 500-র উপরে যায়। এখন এই একটা ক্লায়েন্টকে আমি যদি হচ্ছে কোনো একটা মার্কেট প্লেসে নিয়ে আসতে যাই, ম্যাক্সিমাম তাদের হচ্ছে ফাইবার, আপওয়ার্ক তারা চিনে না, আর চিনলেও তাদের অ্যাকাউন্ট থাকে না। এখন অ্যাকাউন্ট করলো, তারা আমি রিকোয়েস্ট করলাম, সে অ্যাকাউন্ট করলো, আসার পরে সে যদি দেখে যে হচ্ছে এখানে আরো এত কম দামে তারা হচ্ছে দিতেছে, এক্ষেত্রে আপনার প্রতি তার ট্রাস্টের যে বিষয়টা সেটা কতখানি থাকবে? এখন সে যদি দেখে যে হচ্ছে আমি সাপোজ $300 একটা থিম কাস্টমাইজেশন করে দিচ্ছি, কিন্তু আরেকজন $30 দিয়ে সে থিম কাস্টমাইজেশন করে দিচ্ছে, তো সেটা তো অবশ্যই আমাকে বলবে যে আমি কেন এত চার্জ হচ্ছে তার কাছ থেকে করতেছি। স্বাভাবিক না? সেটা আমাকে একবার হইলো বলবে। কিন্তু কখনোই এক হবে না, এই বিষয়টা মেনশন করবেই, এটা স্বাভাবিক। যে আমি কিন্তু এই বিষয়টা মেনশন করছি যে দেখেন, মানে দেখো, তুমি করতে $30 না, তুমি হচ্ছে যদি $10 দেও, মানে সরি $60 দেও যদি কাজ করে নাও, ওর কাছ থেকে যে তুমি হচ্ছে কোয়ালিটিটা পাবা, তুমি হচ্ছে দেখতে পারো। ঠিক আছে, মানে দেখতে পারো বলতে তুমি হচ্ছে ওর কাজগুলো তুমি দেখো, যে হচ্ছে যে অ্যাড করা আছে প্রোফাইলে, বা হচ্ছে তার কাজগুলো তুমি নিয়ে দেখতে পারো যে তার কাজের কোয়ালিটি কি, আর আমি তোমাকে দিচ্ছি সেটা কি। ঠিক আছে, তবে তারপরও এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনি কনফিউশনে থাকবেন যে আমি হচ্ছে ফাইবারে গিগো র্যাঙ্ক করাতে চাইতেছি, আবার ক্লায়েন্টকে বুঝতে দিতে চাইতেছি না যে এত চিপ রেটে কাজ করে। তো এটাতে সলিউশন নাই। সলিউশন হচ্ছে আপনি তার কাছ থেকে $300 কাজ করেন, করে 1000-1500 টাকা বাংলাদেশ থেকে যারা অন্য ক্যাটাগরি কাজ করতেছে তাদের সাথে কমিউনিকেশন ভালো করে তাদের কাছ থেকে রিভিউ নেন। এতে করে আপনার ক্লায়েন্টও সেফ রয়ে গেল, আপনার গিগো র্যাঙ্কও আসলো। আর সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে যে ভাই এত কিছু করার পর যে গিগ র্যাঙ্কে আসে না, যে রনি ভাই শুরুর দিকে একটা কথা মেনশন করছে যে রিজিক বলে একটা কথা আছে। আপনি মার্কেট প্লেসে বাইরে $350 কাজ করতেছেন, আমার ওইখানে ল্যান্ডিং পেজে হচ্ছে আমার হচ্ছে এভারেজ প্রাইস হচ্ছে $84। তার মানে কি আমাকে মোটামুটি ভাবে 4টা-5টা কাজ করা লাগবে। আর একটা ল্যান্ডিং পেজে পেজ বিল্ডার দিয়ে কাজ করতে গেলে কনভারসেশন নয়, কনভারসেশন রেশিও অপটিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন তো ম্যান্ডেটরি লাগবে, কপি রাইটিং, সবকিছু করে দেখা যায় দিন শেষে ফাইবারে 20% কাটতেছে। তারপর মাস শেষে সেলার প্লাসের যে স্ট্যান্ডার্ডটা আছে $19 এটা কাটতেছে। প্রমোটেড গিগ আমার গত মাসে চার্জ আছে $161। এটা বাংলাদেশে একটা সংসারই চলে একটা মানুষের, 2টা মানুষের। তো দিন শেষে দেখা যায় যে হচ্ছে মানে ফাইবারে কিছু প্রাইসে আমার খুব কোনো লাভই থাকতেছে না, শুধু শুধু সময় নষ্ট হয়েছে, কিন্তু অর্ডার নেওয়া লাগতেছে মানে করার জন্য। আবার আপনি যেটা ফাইবারের বাইরে কাজ করতেছেন, আপনি এক কাজে ফাইবারের 4টা-5টা কাজের সমান হয়ে যেতেছে। তো যেটার দিকে যেটা করতেছে ওইটাতে স্যাটিসফাই থাকাটা ভালো। তারপরে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে একটা মার্কেট প্লেসে প্রোফাইল দেখলে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন লাগে, কারোর কাছে পরিচয় দিতে একটা ভালো লাগে। যেমন রিসেন্টলি আমি আমার বিজনেসটা স্টার্ট আপ করছি, যেমন একটু আগে আপনারা ফেসবুক মার্কেটিং এর কথা বলতেছেন যে অনেকেরই হচ্ছে ওয়েবসাইট নেই। আমি অবশ্যই এজ এ ওয়েবসাইট ডিজাইনার হিসেবে আমি একটা নিজেরটাই বিল্ড করবো, কিন্তু আমাকে তো আমার এবার এই যে সবকিছু চিন্তা করতে হবে। আমি হয়তো ডোমিনটা পারচেস করে রাখবো, দেন হচ্ছে জাস্ট একটা বুস্টিং নিয়ে রাখবো। অলরেডি একজনের সাথে কথা বলছি। তো এটার জন্য আমাকে তো বুস্টিং করতে হলে আমার ক্রেডিট কার্ড দরকার। ক্রেডিট কার্ড সাথে আমি বুস্টিং করতে পারবো, কিন্তু ডলার রেট আমার অনেক কম মানে পড়ে যাবে। ট্রেড লাইসেন্স অলরেডি করে ফেলছি, টিন সার্টিফিকেট সবই করা। এখন আমি যদি হচ্ছে ক্রেডিট কার্ড করতে যাই, আমি তো কোনো হচ্ছে মানে কোনো ফিক্স স্যালারি কোনো হচ্ছে জব হোল্ডার না যে আমি প্রতি মাসে আমার 20,000 টাকা পাইতেছি, 25,000 টাকা পাইতেছি। যে ব্যাংকে যাই আমার যত টাকায় লেনদেন থাকুক, শুরু থেকে ডাচ বাংলা এখন পর্যন্ত আমার হিউজ পরিমাণ টাকা লেনদেন হয়েছে ফ্রিল্যান্সিং এর, শুধু আউট অফ মার্কেট প্লেস যখন রিমোট জব করছি তখন আমার লেনদেন হয়েছে। তারপরে ওনা আমাকে ক্রেডিট কার্ড দেয় না, কিন্তু যে 20,000 টাকা দামে চাকরি করছে তাকে ক্রেডিট কার্ড দিতেছে, লিমিটের কম বেশি জাস্ট হইতেছে। তো আক্স করলাম কেন দেয় না, যে ভাই আপনাদের তো ফ্রিল্যান্সিং এ কোনো ফিক্স ইনকাম নাই, এই মাসে $2,000 ইনকাম করছেন, পরের মাসে পয়সা আছেন, আইডি ডাউন হয়ে যেতেছে, আইডি অফ করে দিতেছে, তো এটা রেসপন্সিবিলিটি কে নিবে? তো ওই ক্ষেত্রে পরবর্তীতে আমি অনেকগুলা ব্যাংকের সাথে কথা বলে ইউসিবি ব্যাংক একটা ফ্রিল্যান্সারদের একটা সুযোগ দিছে, ফ্রিল্যান্সার আইডি কার্ড যদি থাকে প্লাস অন্য অন্য ডকুমেন্ট গুলো যদি থাকে তাহলে তারা হচ্ছে কার্ড দিবে, অ্যাপ্রুভ করে রাখছে, কার্ড হাতে পেলে বলতে পারবো আর কি যে এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি একটা ক্রেডিট কার্ড পাইছি। বুঝছেন? আর আপনি যেটা নিয়ে থিঙ্কিং করতেছেন যে হচ্ছে ভাই আমার তো ফাইবারটা হইতেছে না, আপনি ফাইবার হইতেছেন, আপনি তো আর বসে না, আপনি তো আমাদের থেকে আরো ভালো কাজ করতেছেন। আপনি আমি শুরুর দিকে হচ্ছে কিছুদিন আগে আমি থিঙ্কিং করছিলাম যে আমি এজ এ ডিজাইনার, একজন গ্রাফিক ডিজাইনার, একজন হচ্ছে শপিফাই ডেভেলপার, আমরা 3জন মিলে একটা ওয়েবসাইট বিল্ড করি বা ল্যান্ডিং পেজ করে। আমার একটা ক্লায়েন্টের কাজ করছি আমি 55টা, মানে 55টা স্টোর আমি বিল্ড আপ করছি, ড্রপ শিপিং এর ওয়ান প্রোডাক্ট স্টোর। সে অর্ডার পায় কিভাবে? তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে সে অ্যাপ পায়। আরেকটা ক্লায়েন্টের আমি ওয়েবসাইট মানে স্টোর বিল্ড আপ করছি 18টা, সে ইউটিউবে খুবই ফেমাস। সে কিভাবে পায়? ওই যে ইউটিউবের থ্রুতে সে প্রোডাক্ট নিয়ে ভিডিও করে, ওইখানে থ্রু থেকে পায়। সে আমাকে তার সাথে কন্ট্যাক্ট, একই টাইপের ডিজাইন হবে, শুধু কন্টেন্ট আর ইমেজ চেঞ্জ হবে। $120 করে তার সাথে আমার কন্ট্যাক্ট। তো আমি মাঝখানে চিন্তা করছিলাম যে ওয়েবসাইট বিল্ড করে ইমেল মার্কেটিং করে অন্যান্য যা ওইগুলোতে করব, কিন্তু এটা পরে দিন শেষে আর হয়ে ওঠে না। কারণ টিমের দিকে শুরুর দিকে কাজ করতে গেলে মানুষের অনেক ভালো ইন্টারেস্ট থাকে যারা শুরুতে কাজ করতে চায়,
যে 2টা 3টা 4টা কাজ করার পর তাদের মানে পাখা গজায় যায় বা যে কোনো কিছু একটা মুড চেঞ্জ হয়। খুব হাতে গোনা কয়েকজন মানুষই আছে যারা এখানে রেগুলার বেসিসে কাজ করে। এমন হয়েছে যে টিমমেটের গাফুলতির কারণে, তার ফোকাস দেওয়ার না কারণে অর্ডার ক্যান্সেল হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়ে 20 দিন 22 দিন আমার বসে থাকা লাগছে ওকে সাগর খন্দকার, তার কারণে। আমাদের এই যে বটম লাইনে যারা আছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে চুপচাপ। না ভাই, এটা হচ্ছে বুঝতে পারছি, আমি শেষ করে বলি, আমি লাস্টের কথাটা বলছি। অনেকে হয়তো বা এটার সাথে আমার সাথে আর্গু করবে যে রিমোটে কাজ করবে, জব প্রাইস কম দেন এদের, কিন্তু দিন শেষে ভাই তারা শুরুর দিকে যেরকম রিকোয়েস্ট করে ঢুকে তারা থাকে না 2টা 3টা প্রজেক্টের পরে। এটা আমি খুব ভালোভাবে স্টেবল হওয়াটা অনেক চ্যালেঞ্জিং। টিম নিয়ে কাজ করেন তারা দেখবেন এটা ফেস করবেন খুব ভালোভাবে। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন যে আমার এখন ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে 5 লাখ আর ক্লায়েন্টের জব হচ্ছে কয়েক হাজার, তাহলে আপনি ভালো কাজ করলেও ক্লায়েন্ট আপনাকে কেন জব দেবে? আপনার মতো আরও হাজারটা আছে, এখানে আপনাকে একটু কনসিডার করতেই হবে। দ্যাটস ওয়াই আপনি একটা মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে কয়েকটা মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেস সেলফ ব্র্যান্ডিং যেভাবে পারেন না কেন নিজেকে মানে কাজ খুঁজতে হবে আর কি। আপনার যদি স্কিল আছে কাজ খুঁজতে হবে। আর এই লাইনে টেক রিলেটেড লাইনে বা স্কিল যদি থাকে, আপনি যদি একটা স্কিল নিয়ে যদি 2 বছর কারণ ওই যে 1 বছর ধরে ছিল ওটা একটা অভ্যেস হয়ে গেছে, সিগারেট খাওয়ার মতো অভ্যেস হয়ে গেছে, ছাড়তে পারে না, ওইটা নিয়ে ধরে থাকে। তো এটা ভালো সাইন, এবং একটা সময় ঠিকই আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি জানি না আপনাদের টাইম লাইন কীরকম, বাট আমার 5 বছর লাগছে কাজ পাইতে। আমি তো মার্কেটে কাজ করি না, সেক্ষেত্রে আমার সবসময় কাজ থাকে না। আমার এরকম হয়েছে শরীফাই নিয়ে, মানে আমার থিঙ্কিং করতে ভালো লাগে। দেখা গেছে অনেক প্রিমিয়াম থিম আছে, কিছু সেকশন আছে, ওইটা আমি নিজের মতো করে ডিজাইন করতেছি, নিজের মতো করে মানে কাস্টমাইজেশন করতেছি আর কি। তো বসে থাকা যাবে না আর কি। তো ভাই যেটা বললো আর কি, যে আসলে একটা নেশা হয়ে গেছে শরীফাইটা নিয়ে আর কি। তো মোটামুটি সারাক্ষণ শরীফাই, আমি তখন নাকি দেখা গেছে অপশনে থাকি, ফোন হাতে থাকে, তখন আমি মানে শুধু শরীফাই বিভিন্ন টপিক আছে, বিভিন্ন ব্লগ আছে, ওই জিনিসগুলো আমি পড়তে থাকি। শুধু দেখি মানুষ কি লিখছে, শরীফাই সম্পর্কে কি লিখছে, অথবা একটা সেকশন কিভাবে আরেকটু ভালোভাবে করা যায়, অথবা অন্য কোনো ডেভেলপার অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো ভাবে করতে কিনা আর কি, আরেকটু অপটিমাইজ করা যায় কিভাবে, ওই জিনিসগুলো আর কি দেখি আর কি। আচ্ছা, এখানে অনেক ধৈর্য ধরে আছে। বিশেষ আমি একটা কথা বলি, ফ্রিল্যান্সিং এ সবারই সাকসেস হতে হবে এমন কোনো কথা নাই। যদি সাকসেস হতে হয় রনির ভাইয়ের মতো মিলিয়নিয়ার হোক, সবাই স্কিল ডেভেলপ হবে, এখন লিকুইড শেখাটা উচিত। মানে যদি সাকসেস হওয়ার ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বিল্ড আপ করা থাকে, তাহলে রনির ভাইকে ফলো করা উচিত। রনির ভাই মাশাআল্লাহ মিলিয়নিয়ার একটা মানুষ। আর যদি মনে হয় যে গিগ ডাউন হয়ে গেছে, আমার মার্কেটে একটা গিগ র্যাঙ্ক আসতেছে, তাহলে আমার মতো ভাই ফ্রিল্যান্সিং ছাড়া বিজনেসে মুভ করাটাই উচিত। তাহলে ভাই এগুলো থিঙ্কিং এ ভাই অনেক সমস্যা হয়। সময় গেছে যে রাতে চিন্তা করে ঘুমাইছি যে অর্ডার আসবে কিনা, সকালে ঘুম থেকে উঠছি যে অর্ডার ডেলিভারি দিতে পারবো কিনা, পরে দেখি যে ব্রেনের অর্ধেক ডাউন হয়ে গেছে। রনি ভাই, আপনি যে রিসেন্ট হয়তো একটা শুরু করছেন লুমেন টেমপ্লেটস, এটা হয়তো আপনার বিজনেস, তো ওই জিনিসটা মানে কিভাবে আইডিয়া জেনারেট করছেন এবং ওইখান থেকে আপনি কিভাবে? আমি ওইটা লাস্ট 2 মান্থ আমি কোনো কাজ করি নাই, বাট ওটা আমার মাইন্ডে আছে, এবং পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে ভাবতেছি, ওগুলো এখন বলবো না, ওগুলো বলা ঠিক হবে না। তো ওইটা হচ্ছে আমার সার্ভিসগুলোকে রিসেল করার জন্য এই কাজটা করা, এবং এটা অনেকেই করে। যেমন হচ্ছে পেজফ্লাইতে, জেমপেজে টেমপ্লেটগুলো কিন্তু রিসেল করা যায় এক্সপোর্ট ইম্পোর্ট করে। তো এই মূলত এটা, বাট আমার আসলে ওইখানে মার্কেট প্লেসে যেরকম আমরা সার্ভিস সেল করি, গিগ বানাই, প্রজেক্ট ক্যাটালগ বানাই, সার্ভিস সেল করি, এক্স্যাক্টলি আমার নিজের একটা প্ল্যাটফর্ম থেকে সার্ভিস সেল করব। ওই জন্য আমার এখানে কিন্তু প্রতি মাসে ইনভেস্ট হয়, প্রতি মাসে কিন্তু আমাকে $26 পে করতে হয় শপিফাইকে, কারণ ওটা শপিফাইতে করা। বাট আমি এখন পর্যন্ত কোনো লাভের মুখ দেখিনি। বাট আমি রিসেন্টলি পরশুদিন কিন্তু ক্লায়েন্টের নক পাইছি। আপনার হচ্ছে অডিয়েন্স কারা, বা হচ্ছে আপনি সেলস গুলা আপনি যেখান থেকে সেলস পান আপনার টেমপ্লেট গুলা, যেমন হচ্ছে